ঠিকঠাক সময় যোগদান করার জন্য। আমরা আছি আমাদের নতুন ব্যাকরণ ব্যাচ, যেটা আমাদের সিকোয়েন্স অনুসারে 47 নাম্বার ব্যাচ, যেটা ক্লাস হচ্ছে শুক্রবার এবং শনিবার রাত 8:30টায়। এবং এই ব্যাচে আপনারা যারা আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আপনারা একদম আমাদেরকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা। গত ক্লাসে আমরা চেষ্টা করেছিলাম একটু আলোকপাত করার সন্ধি। সন্ধি হচ্ছে মূলত ধ্বনির মিলন, পাশাপাশি দুটা ধ্বনির মিলন করে, প্রথম অংশের শেষ এবং দ্বিতীয় অংশের শুরু। এই প্রথম অংশের শেষ, দ্বিতীয় অংশের শুরু, পাশাপাশি এই দুইটা ধ্বনির মিলন ঘটে, যে দুটা পাশাপাশি ধ্বনির মিলনকে আমরা সন্ধি নামে ডাকি আর কি। আচ্ছা, তো সন্ধির ক্ষেত্রে আমরা অলমোস্ট কিছু অংশ পড়েছিলাম। আমরা সন্ধি সাধারণ আলোচনা এবং বড় হিসেবে আমরা ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি এই দুইটা বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা স্বরসন্ধিতে একটু আলোচনা করার চেষ্টা করব। ওকে, স্বরসন্ধির ব্যাপারটা আসলে কি? স্বরসন্ধিতে কিসের মিলন ঘটায় বা স্বরসন্ধিটা আসলে কোথা থেকে আসছে? আমরা যে কনসেপ্টটা বললাম যে আমাদের প্রথমে একটা শব্দ, দ্বিতীয়ত আরেকটা শব্দ আমরা পাই। আমরা তো মূলত সন্ধির ক্ষেত্রে এই দুটা শব্দের মিলন করি না, আমরা মিলন করি প্রথম অংশের শেষ ধ্বনি, প্রথম অংশের শেষ আর দ্বিতীয় অংশের শুরু। প্রথম অংশের শেষ এবং দ্বিতীয় অংশের শুরু, আমরা মূলত এই দুইটা ধ্বনির মিলন ঘটাই। প্রথম অংশের শেষ ধ্বনি, প্রথম অংশের শেষ ধ্বনি, প্রথম অংশের শেষ ধ্বনি এবং দ্বিতীয় অংশের শুরুর ধ্বনি। স্বরসন্ধি মানে হচ্ছে যদি প্রথমটার শেষে কোন রকম ভাবে একটি স্বরধ্বনি আসে, দ্বিতীয়টা শুরুতে, দ্বিতীয়টা শুরুতেও একটা স্বরধ্বনি আসে। মানে প্রথমটা শেষে স্বরধ্বনি থাকবে, দ্বিতীয়টা শুরুতে স্বরধ্বনি থাকবে। যখন এই পাশাপাশি দুইটা স্বরধ্বনির মিলন ঘটে তখন তাকে বলি আমরা স্বরসন্ধি, তখন তাকে বলি আমরা স্বরসন্ধি। যেমন আমরা যদি বলি মহর্ষি, মহর্ষি একটা শব্দ, আমরা অবশ্যই জানি। মহর্ষিকে বাংলায় হয় মহা যোগ ঋষি, মহা যোগ ঋষি। তো মহাযোগ ঋষি যখন হচ্ছে তখন খেয়াল করেন প্রথমটা শেষে আছে আ, মহার ক্ষেত্রে প্রথমটা শেষে আছে আ, একটা স্বরধ্বনি। আবার ঋষিতে শুরুতে আছে আ, একটা স্বরধ্বনি। এই যে পাশাপাশি দুটো স্বরধ্বনির মিলন ঘটলো, পাশাপাশি দুটো স্বরধ্বনির মিলন ঘটলো, এটাই হচ্ছে স্বরসন্ধি। অথবা আমরা কমন যে বানানগুলো ধরে ইন্ডিকেট করি, যেমন আমরা বললাম লো যোগ অন, লো যোগ অন দিয়ে কি হয়? আচ্ছা, লো যোগ অন দিয়ে হচ্ছে লবণ হয়। আচ্ছা, তো লো এটা শেষে ও আছে, আবার অন শুরুতে অ আছে, পাশাপাশি দুইটা স্বরধ্বনি মিলন করবে। আমরা যদি আবার বলি রবীন্দ্র, রবি, রবি মানে সূর্য, ওকে, রবি। আর এরপরে হচ্ছে ইন্দ্র, ইন্দ্র, তাহলে রবি শেষে ই আছে আর ইন্দ্র শুরুতে ই আছে, পাশাপাশি দুইটা স্বরধ্বনি মিলন। তো যখনই পাশাপাশি দুইটা স্বরধ্বনির মিলন হবে, পাশাপাশি দুইটা স্বরধ্বনির মিলন হবে, পাশাপাশি দুইটা স্বরধ্বনির মিলন হবে, ওইটাকে বলি আমরা স্বরসন্ধি। আমরা যে কমন মুখস্থ করেছি না ছোটবেলা থেকে, বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়। তো খেয়াল করে দেখেন এই বিদ্যালয় যখন আমরা বলছি, বিদ্যা শেষে আ আছে, আলয় শুরুতে আ আছে, শেষের আ শুরুর আ, এই পাশাপাশি দুইটা আ মিলে বা পাশাপাশি দুইটা স্বরধ্বনি মিলে আমাদের স্বরসন্ধি হয়েছে। তো স্বরসন্ধি আমরা তখনই বলবো, স্বরসন্ধি আমরা তখনই বলবো যখন আমরা দেখবো শুরুতে একটা স্বরধ্বনি আছে, মানে প্রথমটা শেষে একটা স্বরধ্বনি, দ্বিতীয়টা শুরুতে স্বরধ্বনি, প্রথমটা শেষে স্বরধ্বনি, দ্বিতীয়টা শুরুতে স্বরধ্বনি, প্রথমটা শেষে স্বরধ্বনি, দ্বিতীয়টা শুরুতে স্বরধ্বনি, ওটাকে আমরা বলবো স্বরসন্ধি। আচ্ছা, স্বরসন্ধি তো আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, প্রথমটা শেষে স্বরধ্বনি থাকবে, দ্বিতীয়টা শুরুতে স্বরধ্বনি থাকবে, ঠিক আছে। কিন্তু আমরা ভাঙবো কি করে? এটা তো একটা সমস্যা। কেন সমস্যা? কারণ হচ্ছে আমাদের তো আসলে পরীক্ষায় সন্ধি করতে দেয় না, মানে মিলন করতে দেয় না, পরীক্ষাটা আমাদেরকে বিচ্ছেদ দেয়। আমাদের হচ্ছে একটা শব্দ দিয়ে বলে এটার বিচ্ছেদটা কি, আমাদের বিচ্ছেদটা লিখতে হয়। তো সেক্ষেত্রে আমরা গত ক্লাসে ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধির যে বিচ্ছেদ গুলো আছে একদম বই থেকে সবগুলা শব্দ ভেঙে দেখিয়েছি, এবং আশা করি আপনারা বাসায় প্র্যাকটিস করেছেন, করেছেন তো নাকি? জি স্যার। ওকে, অন্যরা করেছেন না আপু একাই করেছে খালি? অন্যরা প্র্যাকটিস করেছেন বাসায়? কেউ কিছু বলছেন না কেন? করেন নাই? না করা দরকার ছিল তো, প্র্যাকটিস জি করলে। স্যার, করেছি।
ওকে, ঠিক আছে। যদি আমরা আসলে পুরো বইটাই তো আপনাদেরকে পুরো বইটাই তো আমরা আসলে আপনাদেরকে সলভ করে দিয়েছি, সো আলটিমেটলি সবই তো আপনাদের দেখতেই পারার কথা। ওকে, তাও আমরা একটু দেখি, সমস্যা নেই, আমরা একটু মিলেমিশে দেখি। প্রথম নিয়মের দিকে একটু যাই। নিয়মের ক্ষেত্রে যেটা আপনি গত ক্লাসে আপনাকে মনে করে দিয়েছিলাম যে আসলে স্বরসন্ধির ক্ষেত্রে আমাদের নিয়মের চেয়ে শব্দগুলো একটু একবার করে ফেলাটা ভালো। কারণ আমরা আসলে স্বর মুখস্থ মানে সন্ধি তো আমরা মূলত মুখস্থ করেছি সবচেয়ে বেশি। তো যখনই আমরা সন্ধিটা পড়া শুরু করেছিলাম ছোটবেলায়, ছোটবেলায় আর কি, মানে ছোটবেলায় 9-10 ইন্ডিকেট করেছি, ক্লাস 9 যখন আমরা স্বরসন্ধি পড়া শুরু করেছিলাম, তখন আসলে মুখস্থের জোরটাই ছিল সবচেয়ে বেশি, এবং মুখস্থের সেই জোরটাই সবচেয়ে বেশি গেছে স্বরসন্ধি। তো সেক্ষেত্রে আমরা নিয়ম একটু একটু দেখাচ্ছি, তবুও চেষ্টা করব আমরা যে নিয়ম ছাড়াই অন্তত সরাসরিটা নিয়ম ছাড়াই পারা যায় কিনা, বা নিয়ম ছাড়াই আমরা সবগুলো সলভ করতে পারি কিনা, এটা আমরা একবার দেখে রাখবো। একটু কনসেপ্ট ইন্ডিকেট করি যে আমরা সাধারণত দেখি যে শুরুতে অবা আ থাকলে, শুরুতে অবা আ থাকলে পরে আবার অবা আ থাকলে দুইটা আ মিলে বা দুইটা অ আ মিলে আ হয়ে যায়। যেমন ধরেন আমরা যদি বলি নর, নর যোগ অধম, নর যোগ অধম, নর যোগ অধম। সো নর এর শেষে একটা অ আছে, অধম শুরুতে অ আছে, এই দুইটা অ মিলে এটা হয়ে যায় নরাধম। আমরা যে বিদ্যালয় পড়েছিলাম, বিদ্যালয়, তো বিদ্যালয়ের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে প্রথমে আসছে বিদ্যা, বিদ্যা মানে শেষে আ আছে, এরপরে আসছে আলয়, বিদ্যা শেষের আ, আলয় প্রথম আ, দুইটা আ মিলে, দুইটা আ মিলে আমাদের এখানে একটা আ হয়ে যাচ্ছে। এখন কনসেপ্ট হচ্ছে যে এই নিয়মগুলো তাহলে আমরা সবাই মুখস্থ করবো। স্বরসন্ধির ক্ষেত্রে নিয়ম লাগবে না, একটু খেয়াল করেন, আমরা বইয়ে যখন যাব সবগুলো আপনি পারবেন, কারণ এই স্বরসন্ধির ক্ষেত্রে যে শব্দগুলো আমরা ইন্ডিকেট করি, স্বরসন্ধির ক্ষেত্রে যে নিয়মগুলো আমরা দেখি বা যে শব্দগুলো আমরা দেখি, এগুলো অলমোস্ট সবই আমাদের মুখস্থ আছে। তো আমরা একটু দেখে নেই যে যদি আ থাকে, যদি আ থাকে, যদি আ থাকে, তাহলে প্রথমটা শেষে অ বা আ আসে, পরেরটার শুরুতে অ বা আ আসে। একই রকম ভাবে প্রথমে যদি আসে অবা আ, প্রথমে আসে অবা আ, এটা অ অ হবে, অবা আ, পরে যদি আসে রস্বই বা দীর্ঘই তাহলে সেটা এ হয়ে যায়, তাহলে সেটা এ হয়ে যায়। কিরকম? আচ্ছা খেয়াল করেন, আমরা যে শুভেচ্ছা বলি না, শুভেচ্ছা, এই শুভেচ্ছা দেখেন মাঝখানে একটা আ, এ আসছে, মাঝখানে একটা এ আসছে। এটা কেন আসছে? কারণ এটা মূলত প্রথম শেষে অ ছিল, শুভ, অ যোগ ইচ্ছা, ইচ্ছাতে ই আছে, এই প্রথমের অ আর পরের ই, এই দুইটা মিলে এখানে একটা এ হয়ে যাচ্ছে, শুভ যোগ ইচ্ছা। আবার যখন আমরা বলি না স্বেচ্ছা, স্বেচ্ছাতেও এই যে শুরুতে এটা আসছে, এটা তো মূলত এই জায়গায় আছে ঠিক মাঝখানে, যেটাকে ভাঙলে হয় স্বযোগ ইচ্ছা, স্বযোগ ইচ্ছা। এখানে স শুরুতে অ আছে, ইচ্ছা রস্বই আছে, তো অ এবং ই মিলে, অ এবং ই মিলে এ হয়ে যায়। আবার শুরুতে অ বা আ থাকলে এরপর যদি হ্রস্ব বা দীর্ঘ থাকে ও আসে, যেমন প্রশ্ন, প্রশ্নতে অ আছে, উত্তর, উত্তরে ও আছে, এটা মিলাইলে হয়ে যায় প্রশ্ন উত্তর, তখন উ আর আসে না, ওকার হয়ে যায় প্রশ্ন উত্তর। সূর্যোদয়, সূর্য অ আছে, উদয় উ আছে, দুইটা মিলে সূর্যোদয়, ও হয়েছে। অবা এর পরে যদি রি থাকে তাহলে অর হয়ে যায়, যেমন মহা, মহাতে আ আছে, ঋষি রি আছে, দুইটা মিলে হয়ে যায় অর, মহর্ষি, রিক্সা। ওকে, শুরুতে অ বা আ থাকলে তারপরে এ বা ওই থাকলে ওই হয়ে যায়, যা মহাযোগ ঐশ্বর্য, মহৈশ্বর্য, জন যোগ এক, জয়নে। প্রথমে রস্বই বা দীর্ঘই থাকলে পরে আবার রস্বই বা দীর্ঘই থাকলে দীর্ঘই হয়ে যায়, যেমন রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র। ওকে, রস্ব দীর্ঘ থাকলে পরে আবার রস্ব দীর্ঘ থাকলে দীর্ঘকার হয়ে যায়, যেমন মরু যোগ উদ্যান, মরুদ্যান। এটা অবশ্য খুব সিম্পল, সহজে পারা যায়। যদি শব্দের মাঝখানে অয় থাকে তাহলে এ আসে, যেমন শয়ন, শয়ন বললে শয়ন, শয়ন, শয়, শয়ন, তাহলে শয়, শয়তে অয় আছে, এটা যাবে সে, সে যোগ অন। আবার ওই থাকলে, ওই থাকলে হয়ে যাবে আয়, আয় থাকলে, আয় থাকলে সেটাকে আমরা ওই বানাই, যেমন ছায়ক, সই যোগ অক, ওকে, নায়ক, নই যোগ অক, গায়ক, গই যোগ অক। যদি অব থাকে তাহলে ও বানাবো, যেমন লবণ, লব, লব অন, লব অন, লব, অব আছে, এটা ও হয়ে যাবে লো যোগ অন।
আবার পাবক, পৌচুক অক, অক থাকলে ও, আপ থাকলে ও। স্বরসন্ধির নিয়মগুলো আমরা যেটা আপনাকে বলেছি যে স্বরসন্ধির নিয়মগুলো তেমন করতে হবে না। কেন করতে হবে না? কারণ ওই যে 9-10 আমরা যখন প্রথম সন্ধিটা পেয়েছিলাম, আমরা দেখেছি যে স্বরসন্ধির যতগুলো নিয়ম আছে সবগুলো অলমোস্ট আমরা মুখস্থ করে ফেলেছি। এর বাইরে গিয়েও আসলে আমরা পারবো কিনা সেটা একটু দেখি, যে বইয়ে যেগুলো আছে সেগুলো আমরা সলভ করতে পারি কিনা। যেটা আমরা করার চেষ্টা করেছি গত ক্লাসে আপনাদেরকে নিয়ে, যে বইয়ের গুলো আমরা সব সলভ করে ফেলি। বইয়ের গুলো সব সলভ হয়ে গেলে তখন এটা আসলে কঠিন লাগবে না। আচ্ছা, তাহলে বইয়ের শব্দগুলো আমরা একটু দেখি, খেয়াল করেন, যদি সম্ভব হয় খাতা কলম একটু খোলা রাখেন। আমাদের প্রথম নিয়মটা ছিল যদি আ থাকে, যদি আ থাকে তাহলে আ তো বাদ দিবেন, আ বাদ দিয়ে প্রথমটা শেষে অ বা আ থাকবে, দ্বিতীয়টা শুরুতে অ বা আ থাকবে। এখন কখন অ থাকবে আর কখন আ থাকবে, কখন অ কখন আ, এটা কেমনে বুঝবেন? আচ্ছা, কখন অ কখন আ এটা বোঝার জন্য তেমন কষ্ট করতে হবে না। আপনি আসলে বানানটা দেখবেন, আপনি বানানটা দেখবেন যে অ দিয়ে আসলে বানানটা ভালো করে হচ্ছে নাকি আ দিয়ে বানানটা হচ্ছে। এই বানানটা খেয়াল করলেই আপনার মিলে যাবে। যেমন ধরেন হিমাচল, হিমাচল আপনি কি দিবেন? হিমযুগ আচল? না, হিমযুগ আচল না। হিম মানে তো ঠান্ডা, আর অচল মানে পাহাড়। হিমাচল বলতে বরফের পাহাড় বোঝায়। হিম যুগ অচল, হিম যুগ অচল। প্রাণ যুগ আধিক? না, প্রাণ যুগ অধিক। প্রাণ অ আছে, অধিক অ আছে। হস্তান্তর, এটা কি হবে? হস্তা যুগ আন্তর? না, হস্ত যুগ অন্তর। হস্ত যুগ অন্তর মানে এক হাত থেকে আরেক হাত। হিতাহিত, হিতাহিত আমরা কি বলবো? আকার আছে। হিত ও অহিত, হিত ও প্লাস অহিত। হিত মানে কল্যাণ, অহিত মানে অকল্যাণ। দেবালয়, দেব যুগ আলয়, অলয় না আলয়, আলয় মানে স্থান। রত্নাকর, রত্নযুগ আকর। সিংহাসন, সিংহযুগ আসন, সিংহযুগ আসন, সিংহযুগ আসন। ওকে। যথার্থ, যথাযুগ অর্থ, সেটা আশাতীত যদি বলি আশা যুগ অতীত। কথামৃত, কথা যুগ অমৃত, অমৃত মানে খুব মিষ্টি জাতীয় বা খুব চিরন্তন জাতীয় কিছু। মহার্ঘ, মহাযুগ অর্ঘ। কারাগার, কারাযুগ আগার, আগার মানে স্থান। মহাশয়, মহাযুগ আশয়। সদানন্দ, সদা যুগ আনন্দ। কখন আমরা আসলে অ দিচ্ছি কখন আ দিচ্ছি এটা নির্ভর করছে বানানের উপর। যেমন আমরা দেবালয়টাকে যদি বলি, কারণ আমাদের কনসেপ্ট হচ্ছে শুরুতে অ বা আ থাকবে, পরে আবার অ বা আ থাকবে। তাহলে প্রথমে যদি আমি দিতাম দেবা, অথবা প্রথমে যদি দিতাম আমি দেব, দেবা দিব না দেব দিব আপনারাই বলেন। অতে অ দিয়ে কি আমরা দেব দিব, না আ দিয়ে দেবা দিব? কোনটা? দেব। দেব দিব। পরে কি দিব? অলয় না আলয়? আলয়, আলয় আলয়। স্থানার্থে ব্যবহার। এই ক্ষেত্রে আপনি অ বা আ কোনটা ব্যবহার করবেন এটা নিয়ে চিন্তা করার কিছুই নাই। যেটা অ্যাকচুয়াল বানান বা যেটা অ্যাকচুয়াল শব্দ ওইটাই ব্যবহার করবেন, এত টেনশন নিতে হবে না। যেটা বানান সেটাই ব্যবহার করবেন, যেটা বানান সেটাই ব্যবহার করবেন। ওকে। আচ্ছা, এখানেরটা আমরা দেখি। এখানে আমাদের কনসেপ্টটা ছিল যে একার আসে, মাঝখানে একার আসে। তো মাঝখানে একার আসলে কি করব? মাঝখানে একার আসলে প্রথমে অ বা আ থাকবে, পরে রস্বই বা দীর্ঘই হবে। এখন অ হবে না আ হবে, রসই হবে না দীর্ঘই হবে, এটা নির্ভর করছে বানানের উপর, খুব সিম্পলি। তো সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, খাতায় লিখে রাখেন, চারটা বানান আছে। একটা হচ্ছে ইস, একটা হচ্ছে ইক্ষণ, ইস ইক্ষণ। একটা হচ্ছে ঈশ্বর, ঈশ্বর। একটা হচ্ছে ইস, ইক্ষণ, ঈশ্বর, ইক্ষা। এই চারটা বানান সবসময় কিন্তু দীর্ঘই হবে, এই চারটা বানান সবসময় দীর্ঘই হবে। এই চারটা আমরা একটু খেয়াল রাখবো। এটা কিন্তু শুধু এই নিয়মের জন্য না, সব নিয়মের জন্য প্রযোজ্য। ইস, ইক্ষণ, ঈশ্বর, ইক্ষা, এই চারটা বানান সবসময় দীর্ঘইকার হবে। আর অল্প সন্ধিতে আপনি যা পাবেন ই দিয়ে সবই রস্বইকার দিয়ে হয়ে যাবে। অন্য যেগুলো আপনি পাবেন সবগুলাই দেখবেন যে রস্বই দিয়ে হচ্ছে, কিন্তু এই চারটা বানান, এই চারটা বানান, এই চারটা বানান ইস, ইক্ষণ, ঈশ্বর, ইক্ষা, এই চারটা বানান সব সময় দীর্ঘই হবে। এই চারটা বানান সবসময় দীর্ঘই হবে। তারপর একটু ভাঙি। শুভেচ্ছা, এ বাদ যাবে। এটা কই আছে? ভয়ের আগে? না, মনে রাখবেন কার সবসময় পরে থাকে, তাহলে এই কারটা মূলত ভয়ের পরে। তাহলে প্রথমে হবে শুভ, যদি অচিন্তা করি তাহলে শুভ।
আর যদি চিন্তা করি তাহলে শুভা। মানে আপনারাই বলেন কি দিব, শুভ না শোভা? শুভ। শুভ মানে ভালো। আর পরে নিয়ম অনুসারে রসই আসবে বা দীর্ঘই আসবে। তাহলে রসই যদি আনি তাহলে হবে ইচ্ছা, যদি দীর্ঘই আনি তাহলেও হবে ইচ্ছা। কোনটা আনবো, রসই না দীর্ঘই? ইচ্ছা বললাম কি দিয়ে? রসই। রসই দিয়ে। যথেষ্ট এই কারটা থয়ের পরে ছিল যথা যোগ ইষ্ট, ইষ্ট রসই দিয়ে। পরমেশ, পরমেশের মধ্যে এই কারটা ময়ের পরে, কারণ এই কার সবসময় ব্যঞ্জনের পরে থাকে। তাহলে এটা হবে পরম যোগ ইস, রসই আনলেও ইস হবে, দীর্ঘই আনলেও ইস হবে। মানে আপনারাই বলেন ইস বানানে কি দিব, রসই দিব না দীর্ঘই দিব? দীর্ঘই। আমরা দীর্ঘই দিব। কেন দীর্ঘই দিব? কারণ এখানে আমরা চারটা বানান বলেছিলাম, ইস, ইক্ষণ, ঈশ্বর, ইচ্ছা। এবার সবসময় কি হবে? দীর্ঘই হবে, পরম যোগ ইস। মহেশ, মহেশটা কি হবে? মহা যোগ ইস। মহাটা পূর্ণাঙ্গ শব্দ, আর ইস তো আমরা আগেই বলেছি, ইসটা কি দিব? দীর্ঘই। ইস, ইক্ষণ এগুলো দীর্ঘই দিব। এগুলো তো ভেঙে দেওয়া ছিল, যেগুলো ভেঙে দেওয়া নাই সেগুলো দেখি আমরা। একার বাদ দিচ্ছি, তাহলে একারটা নয়ের পরে আছে, তাহলে হবে পূর্ণ। স্যার যথেষ্ট ওখানে, হ্যাঁ বলেন। যথেষ্ট ওখানে আমরা যদি রস্যই দীর্ঘই দিয়ে দিলাম, তাহলে আমরা কিভাবে বুঝবো ওখানে রস্যই হবে নাকি দীর্ঘইটা হবে? দীর্ঘই কোনটাতে কোনটাতে হবে বলেন তো? দীর্ঘই হবে আপনার হচ্ছে স্বর ও যোগ দীর্ঘই, আর স্বরের দীর্ঘই। ইক্ষণ, ঈশ্বর, ইচ্ছা। এখানে চারটা বানান লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন? ইস, ইক্ষণ, ঈশ্বর, ইচ্ছা। এই চারটা হচ্ছে দীর্ঘই, অন্যগুলো দীর্ঘই হবে না, অন্য সবই রস্যই। ঠিক আছে, ঠিক আছে। আমি তো হচ্ছে এই চারটা শব্দের জন্য লিখে রেখেছি। এইগুলা বাদ দিয়ে, এই চারটা বাদ দিয়ে আর কিছু পাবেন না, এই চারটা বাদ দিয়ে বাকি যেগুলো হবে সবগুলাই রস্যই। রাইট, সবগুলা সন্ধির ক্ষেত্রে বাকি সবই আপনি রস্যই পাবেন, শুধু এই চারটাতে দীর্ঘই পাবেন। তাহলে দেখবেন যে আর সন্ধিতে ঝামেলাটা হচ্ছে না। ঠিক আছে, ওকে। তাহলে পূর্ণেন্দু, পূর্ণ যোগ ইন্দু, ইন্দু তো রস্যই, কারণ এই চারটার মধ্যে তো নাই, রস্যই। শ্রবণেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়তে একার বাদ দিবেন, তাহলে শ্রবণ যোগ ইন্দ্রিয়, ইন্দ্রিয় রস্যই। স্বেচ্ছা, স্বেচ্ছাতে একার বাদ দিবেন, তাহলে হবে সযোগ ইচ্ছা, ইচ্ছা রস্যই। নরেশ, নর যোগ ইস, ইস কি হবে? রমেশ, রম যোগ ইস, দীর্ঘই। নরেন্দ্র, নর যোগ ইন্দ্র, নর যোগ ইন্দ্র, ইন্দ্র কি হবে? রস্যই না দীর্ঘই? রস্যই। রস্যই। তাহলে এই যে যেগুলা ভেঙে দেয়া নাই, এইগুলা যদি আপনি বের করতে পারেন তাহলে যথেষ্ট আপনার মনে আছে বা যথেষ্ট পারছেন, টেনশন নিতে হবে না ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা হ্যাঁ বলেন। ইস দিয়ে কি স্যার কিছু অর্থ মিন করা যায়? ইস দিয়ে কিছু মিন করা যায় কিনা? হ্যাঁ, ইস শব্দটা ঈশ্বর থেকে আসছে, সবকিছু সেরা অর্থে বা সবকিছুর ঊর্ধ্বে অর্থে। ঠিক আছে, আপনারা যখন ঈশ্বর শব্দটা ভাঙবেন প্রকৃতি প্রত্যয়ে, তখন দেখবেন ঈশ্বর শব্দটা আসছে ইস থেকেই। ওকে, আচ্ছা ঠিক আছে। সন্ধিতে কি কখনো প্রকৃতি প্রত্যয় যুক্ত হয়? না, সন্ধিতে কখনো প্রকৃতি প্রত্যয় যুক্ত হবে না, প্রকৃতি প্রত্যয় কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা। তবে কখনো কখনো দেখা যায় কোন পরীক্ষায় প্রকৃতি প্রত্যয়টা সন্ধি নামে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে যারা প্রশ্ন করেছে তাদের জ্ঞানের একটা গাফিলতি বলতে পারেন, যে তারা খেয়ালই করছে না এটা আসলে সন্ধি দিয়ে হচ্ছে না প্রকৃতি প্রত্যয় দিয়ে হচ্ছে। ওই হয়তো ব্যস্ত থাকে, অথবা দেখা যায় যাদের প্রশ্ন করার কথা নিজেরা না করে খালাতো ভাই মামাতো ভাইয়ের বউকে দিয়ে করাচ্ছে বা ভাইকে দিয়ে করাচ্ছে, তখন এই ঝামেলাগুলো হয় আর কি। সন্ধি আর প্রকৃতি প্রত্যয় এক জিনিস না, সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস। কিন্তু দুইটাই ভাঙার পরে মাঝখানে যোগ চিহ্ন আছে, তো অনেকে এটা এক বিলা ফেলে আর কি, বুঝে আর না বুঝে। এই ওকে, এরপরে হচ্ছে ওকারের কনসেপ্ট। ওকারের কনসেপ্ট হচ্ছে যদি মাঝখানে ওকার থাকে, এটা আবার ইয়ের মধ্যে হবে না। আমরা তো বিসর্গ সন্ধির মধ্যে একটা ও পাইছিলাম, তো বিসর্গ সন্ধির মধ্যে ও যেগুলা, সেগুলা বইয়ে যে কয়েকটা আছে সে কয়েকটাতে আপনি মেনশন করবেন, অন্য কোনো শব্দে যাবেন না। অন্যান্য ক্ষেত্রে এই জায়গাতে এসে দেখবেন যে ওকার থাকলে আপনি প্রথমে অ বা আ আনবেন। প্রথমে অ বা আ আসবে কিসের উপর ডিপেন্ড করে? বানানের উপর, বানানটা অ দিয়ে নাকি আ দিয়ে। আর এরপরে আসবে রস্য বা দীর্ঘ। রস্য দীর্ঘ কিসের উপর নির্ভর করে আসবে? ওই সেম কথা, অ বা আ, সরি, বানানের উপর নির্ভর করে। অ আ যেরকম বানানের উপর নির্ভর করে দিচ্ছেন, রস্য দীর্ঘটা বানানের উপর নির্ভর করে দিবেন। সূর্যোদয়, সূর্য যুগ উদয়, উদয় বানানটা রস্য দিয়ে। এক্ষেত্রে দীর্ঘর বানানটা খুব লিমিটেড, ঊর্ধ্ব
ঊর্ধ্বতে দীর্ঘ দেওয়া হয়, আবার উর্মিতে দীর্ঘ দেওয়া হয়। ঊর্ধ্ব উর্মি এই দুইটাই খেয়াল রাখেন, এই দুইটাই হচ্ছে দীর্ঘ। বাকিগুলো তেমন একটা প্রয়োজন হয় না, বাকি সব আপনি রস্যতেই করতে পারবেন। তো নীলোৎপল, আপনারাই বলেন নীলোৎপল কি হবে, আমি আর না বলি। নীল যোগ উৎপল। নীল যোগ উৎপল। নীল যোগ উৎপল। চলর্মি, চলর্মি, চল যোগ উর্মি। চল যোগ উর্মি। চল যোগ আচ্ছা, এটা কি রস্য না দীর্ঘ? দীর্ঘ। দীর্ঘ। দীর্ঘ, কারণ ঊর্ধ্ব আর উর্মিটা আমরা দীর্ঘ রাখি। আচ্ছা, আরেকটা বানান আছে উরা। উরা, এই উরা অর্থ কেউ জানেন ভাইরা আমার? নববধূ। Right. উরা মানে স্ত্রী আর কি, স্ত্রী। চাকরি পাওয়ার পর পরে প্রথম যে কাজটা করতে হয় এই আর কি। ঠিক আছে, সিরিয়াসলি তাই, হাসতেছেন কেন? আমরা তো আসলে চাকরি করতেছি যে বিশাল ইনকাম করব, ফ্যামিলি মেনটেন করব। কার ফ্যামিলি? আমরা নিজেরা যতটুকু আব্বা আম্মুকে নিয়ে থাকা চিন্তা করি, তাতে সে চাকরি বিয়ে করবো। ওয়াও, কারণ এটা জীবনের একটা বড় অংশ হয়ে গেছে আমাদের সমাজের চোখে। আচ্ছা, মহোৎসব কি হবে, মহযোগ উৎসব না মহাযোগ উৎসব? মহাযোগ উৎসব হবে। মহাযোগ মহাযোগ উৎসব। কেন আমরা মহ দিলাম না? কারণ মহ দিয়ে তো আসলে শব্দ ইন্ডিকেট করি না, আমরা তো মহা দিয়েই করি, এই জন্য। ওকে, স্বাভাবিকভাবে আমরা শব্দ মানে দেখবো যে ওটাকে মহা হয় নাকি ম। রাইট, সেটাই বলছি যে অ দিলে আসলে মিনিং দাঁড়াচ্ছে নাকি আ দিলে মিনিংটা দাঁড়াচ্ছে, এই আর। ওকে, এটা কি বলবো, নব না নবা? নব। নবযোগ উরা। নবযোগ উরা। উরা তো দীর্ঘ দিয়ে, হ্যাঁ। নবুরা মানে যেটা আপনি বিয়ের দিন পাবেন ইনশাল্লাহ। বিয়ের 3 বছর পর্যন্ত বউ নবুরাই থাকে, নতুন বই থাকে, চিন্তা করে না। বিয়ে 3 বছর পর্যন্ত নতুন থাকবে, একদম টেনশন নিয়ে। ওকে, আর যদি প্রেম করে বিয়ে করেন তাহলে তো ভাই বাকিটা বুঝালেন। ওকে, ফলোদয়। ফল যোগ উদয়। উদয়, উদয় কি রস্য না দীর্ঘ? রস্য। রস্য। ওকে, যথোপযুক্ত। যথাযোগ উপযুক্ত। আচ্ছা, এটা কি দিব আমরা, যথ দিব না যথা? যথা দিব। যথা, রাইট। হিতোপদেশ। হিত যোগ উপদেশ। আচ্ছা, এটা যদি আমি বলি হিতা যোগ উপদেশ তাহলে হবে? হবে না, শব্দটা হচ্ছে হিত, হিতা না, হিতা নামে কোনো শব্দ নাই। আচ্ছা, পরোপকার, ঠিক আছে। পরাযোগ উপকার না পরযোগ উপকার? পরযোগ উপকার। পরযোগ উপকার, রাইট। প্রশ্নোত্তর। প্রশ্ন যোগ উত্তর। প্রশ্ন যোগ উত্তর। তাহলে দেখেন, যেগুলা ভেঙে দেয়া নাই সেগুলা পারলাম কিনা আমরা? জি, পারলাম ইনশাআল্লাহ। যেগুলা ভেঙে দেয়া নাই সেগুলো যদি আমরা ভাঙতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সঠিক ট্র্যাকেই আছি, টেনশন নিতে হবে না। আচ্ছা, এরপরেরটাতে আমরা যাই, রিকারেট বা রি এর যে কনসেপ্টটা আছে। তো রি এর কনসেপ্টটা খুবই সহজ। মনে করেন আপনি একটা শব্দ ভাঙছেন, ভাঙার সময় যদি দেখেন যে এখানে রি আসছে, আচ্ছা রিতে গেলে একটু ঝামেলা হচ্ছে, রিতে আমরা না যাই, আরো সহজ করে বলি। যদি দেখেন যে অর আছে, অর, রেফ সহ অর অথবা রেফ সহ আর, রেফ সহ অর বা আর আছে, অর বা আর আছে, তাহলে অর বা আর যাই থাকুক আপনি রি বসায় দিবেন। অর বা আর যাই থাকুক আপনি রি বসায় দিবেন। যেমন দেখেন, আমরা যদি এখানে বলি দেবর্ষি, দেবর্ষি, তাহলে দেবের পরে উচ্চারণ করলে দেখবেন একটা অর আসছে, দেবর, দেবর্ষি। তাহলে আপনি দেব পর্যন্ত রাখবেন আর রি এর জায়গায় বা রেফের জায়গায় রি বসায় দিবেন, দেব যোগ ঋষি। মহর্ষি, মহা যোগ, এখানে আবার রি লাগাই দেবেন, ঋষি। তাহলে বলেন তো উত্তম বর্ণ কি হবে? উত্তম বর্ণ উত্তম যোগ ঋণ। উত্তম যোগ ঋণ, কারণ এই রি এর জায়গায় আপনি সরি রেফের জায়গায় রি বসাই দিবেন, উত্তম যোগ ঋণ। অধম যোগ ঋণ, সরি, আর এটা উত্তম যোগ ঋণ। উত্তম যোগ ঋণ মানে রেফটার জায়গায় আপনি জাস্ট রি বসাই দিচ্ছেন, আর কিছুই করছেন না, মূলত অর এর জায়গায় রি বসাচ্ছেন। আরো সহজ করে বললে দেখেন, এখানে রেফ ছিল তো আপনি দেবটা আলাদা করলেন, রেফের জায়গায় রি বসাই দিলেন, দেব যোগ ঋষি। মহর্ষিত সেম, মহা যোগ রেফের জায়গায় রি, ঋষি। তাহলে উত্তম বর্ণ বা অধম বর্ণ অধম, আর রেফের জায়গায় আপনি রি বসায় দেন, উত্তম যোগ ঋণ, অধম যোগ ঋণ। সপ্তর্ষি কি হবে? সপ্ত যোগ ঋষি। সপ্ত যোগ ঋষি, সপ্ত যোগ ঋষি। রাজর্ষি, রাজা যোগ ঋষি। রাজা যোগ ঋষি। এখানে রাজ রাজা দিতে পারবেন। বলেন তো জীবন ভাই, আপনি একটু মিউট রাখেন তো, আপনার এখান থেকে সাউন্ড বেশি আসে, আপনি যদি সম্ভব হয় একটা চেঞ্জ করে নেন, হেডফোন চেঞ্জ করে নেন। ওকে,
আচ্ছা আচ্ছা বলেন, আমরা অন্য জায়গায় তো অ আ দুইটা মিলায় বলি নাই, যেমন সপ্তর্ষিতে আমরা বলেছি সপ্তযুগ ঋষি, সপ্তা দিলে হবে না, কিন্তু রাজর্ষিতে রাজ রাজা দুইটাই হবে, কেন হবে বলেন? রাজেরও মহারাজ অর্থ আছে। তার দুইটা একই অর্থ, রাজা যে কথা, রাজ একই কথা। Okay, ঠিক আছে। শীতার্থ সেম, এখানে শীত রাখেন, আর আ এবং রেফ, আ এবং রেফ মানে আর, এটার জায়গায় আপনি রি বসাবেন, তাহলে কি হবে? শীত যোগ ঋত। তৃষ্ণার্ত সেম, তৃষ্ণা পর্যন্ত রাখবেন, আর তৃষ্ণ শব্দ নয়, তৃষ্ণা, তৃষ্ণা রাখবেন, আর আর এর জন্য একটা রি আনবেন, তাহলে হবে তৃষ্ণা যোগ ঋত। তাহলে ভয়ার্থ কি বলেন? ভয় যোগ ঋতু। ভয় যোগ ভয় যোগ ঋত। ঋত, রাইট। ক্ষুধার্থ ক্ষুধা যোগ ঋত। ক্ষুধা যোগ ক্ষুধা ঋত। যোগ ঋত, ক্ষুধা যোগ ঋত। আমরা এই যে ক্লাস শেষে যেটা আমরা সবাই হয়ে যাই আর কি, এই 8:30 ক্লাস করার পরে মনে হয় আল্লাহ ক্ষুধা লাগছে, এই ক্ষুধা যতটুকু না পেটের, তার চেয়ে বেশি হচ্ছে চোখের, তাই না? আমাদের একটা মেন্টালি কনসেপ্ট দাঁড়িয়ে গেছে যে 10টা বাজলে খাইতে হয়, আমরা হচ্ছে সেই ভাবে খাচ্ছি আর কি। আচ্ছা, এটা হচ্ছে শুরুতে অ বা আ থাকবে, পরে এ বা ওই আসবে। তো এই ক্ষেত্রে বানানের উপর ডিপেন্ড করবে, সেই ক্ষেত্রে আমরা একটু মনে রাখতে পারি ঐক্য বা ঐশ্বর্য এগুলো ওই হয়, আর এক বা এব এগুলো হচ্ছে এ। বুঝলেন? ওকে, আর কয়েকজনের আনমিউট করলে তোমার অনেক সাউন্ড চলে আসে। আচ্ছা ঠিক আছে। তো এখানে হিতৈষী, হিত যোগ ঐশী, ঐশী বা ঐশ্বর্যটা ওই দিয়ে হয়। সর্বেব, সর্বযোগ এব, এবটা হচ্ছে এ দিয়ে হয়। অতুল ঐশ্বর্য, অতুল যোগ ঐশ্বর্য, ঐশ্বর্য হচ্ছে ওই দিয়ে, ঐশ্বর্য হচ্ছে ওই দিয়ে। ওকে, আচ্ছা। এখানে অবশ্য শব্দ আছেই অল্প এটার ক্ষেত্রে। আমরা পরেরটাতে যাই। পরেরটাও খুব সহজ, প্রথমে অ বা আ থাকে, পরে ও বা ও ও ও বা ও আসে। তো ও আসার ক্ষেত্রে কনসেপ্টটা খুব বেশি না, অল্প কয়েকটা। আমরা শুধু ঔষধ, ঔষধ কনসেপ্টটাকে ও নিব, আর ওষুধি যখন বলবো ওষুধি, তখন সেটা কিন্তু শুধু ও। এই বানানটা একটু খেয়াল রাখবেন, যে ঔষধ যখন আমরা বলি ঔষধ, তখন এটা ঔকার, তখন এটা ঔ। কিন্তু যখন আমরা শুধু ওষুধি বলি, ওষুধি, ঔষধি গাছ না, ওষুধি গাছ, ওষুধি বললে এটা হচ্ছে ও। এই বানানটা একটু খেয়াল রাখবেন। আর এটার বিচ্ছেদ খুব সহজ, এটা বিচ্ছেদ বলার আগে আপনারা পারবেন, কিন্তু যে ভাঙার সময়, ভাঙার সময় যদি ঔষধ হয় তাহলে ও, আর যদি ওষুধি হয় তাহলে ও। এটা খেয়াল রাখতে হবে জাস্ট, কারণ এই বিচ্ছেদটা আমরা সবাই পারি, কিন্তু বানানের ক্ষেত্রে একটু ঝামেলা হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে এটা খুব সহজ, রবীন্দ্র দিয়ে যেটা আমরা করেছিলাম, যে প্রথমটা শেষে রস্বই দীর্ঘই, পরেরটা শুরুতে রস্বই দীর্ঘ। প্রথমটা শেষে রস্বই দীর্ঘই, পরেরটা শুরুতে রস্বই দীর্ঘই। সেই ক্ষেত্রে ওই যে কনসেপ্ট দাঁড়াচ্ছে আবারও, কখন রস্বইকার দিব কখন দীর্ঘইকার দিব। এখন প্রথমটাতে মানে শুরুতে যেটা আছে, এটা তো বানানের উপর নির্ভর করবে, কিন্তু পরেরটাতে মানে দ্বিতীয়টাতে রস্বই হবে কোনটা, দীর্ঘই হবে কোনটা, আমরা আগেই বলেছি। আমরা আবারও লিস্টের কথা বলি, এই লিস্টে যে চারটা আছে, ঈশ, ইক্ষণ, ঈশ, ইক্ষর, ঈশ্বর, ইক্ষা, এই চারটাতে আমরা দীর্ঘই ব্যবহার করব। অতীত, অতি যুগ ইত, অতি যুগ ইত, অতি বানানটা রস্বই দিয়ে অবশ্যই, এই জন্য রস্বই হয়েছে, আর ইত, ইত রস্বই। পরীক্ষা আপনারা রেসেন করতে পারেন, বলেন বলেন। ওই যে ঈদ, ঈদ শব্দটা কি দিকে কেন শিখার? ঈদ শব্দটা অতীত ইন্ডিকেট করে আসছে, পাস্ট টাইম করে কিছু বোঝানোর ক্ষেত্রে। বাংলা একাডেমিতে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে দিকে লিখছিল বেরগা। বাংলা বুঝিলে আবার বলেন। বাংলা একাডেমি ওই যে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে তারা দীর্ঘ দিয়ে লিখছিল, এটা নিয়ে অনেক কষ্ট হয়েছিল কিন্তু। মানে ইত বানানটা দীর্ঘ দিয়ে লিখেছে এটা বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ, কোথায় কোথায় ফেসবুকে লিখেছে? চাইছিলাম। ফেসবুকে কি পেয়েছেন? ওটা দিয়ে তো হবে না। ফেসবুকে তো এখন কুত্তা গরু ছাগল ছাড়া সবাই লিখতে পারে, কদিন পরে কুত্তাও টাইপ করে লিখে ফেলবে কিছু। ওকে, কুত্তা গরু ছাগল যদি ফেসবুকে লিখে ফেলে, ওটা তো দেখার দরকার নেই, ওটা পারতেন। এটা তো 9 এর বোর্ড ব্যাকরণ বই আপনাকে দেখাচ্ছি, এটা তো ওরকম অসম্ভব কিছু না। আপনি তো আগেই বলেছি, পরের ক্ষেত্রে যখন রস্বই দীর্ঘের কনসেপ্টটা আসবে, তখন আপনি এই চারটা দীর্ঘের ক্ষেত্রে যাবেন, ঈশ, ইক্ষণ,
ঈশ্বর আর ইক্ষা, ইত বানানো দীর্ঘইকার না, ইতটা রস্যই। ঠিক আছে, আচ্ছা। পরীক্ষা, পরিযোগ ইক্ষা, এখানে ইক্ষাটা দীর্ঘই হবে কারণ ইক্ষাটা আমাদের এই কনসেপ্টে আছে চারটা বানানোর ক্ষেত্রে। সতীন্দ্র, সতীযোগ ইন্দ্র। এখন এই সতী বানানে যে দীর্ঘইকার, এটা তো আসলে কোনো নিয়মে নাই, কারণ সতী বানানটা নর্মালি দীর্ঘইকার দিয়ে হয়, এটা কোনো রস্যিকার দিয়ে হয় না, এটা বানান শুদ্ধিকরণের কনসেপ্টে আছে আর কি। আর ইন্দ্র তো আমাদের লিস্টে ছাড়া। পরীক্ষা বানানে যে পরি, এটা তো আমরা সে ছোটকাল থেকে মুখস্থ করে আসছি, কিন্তু এই রস্যইকার হইলো কেন, এটা একটু যদি বলতেন। পরি বানান তো মুখস্থ করে আসছি শব্দ পরি তো আমরা দুইটা, এই পরি পেয়েছেন না, এটার কথা বলছেন। এই নামেও তো একটা জি, পরি এই আছে। পরি আপনি তো যখন পরীক্ষা দিতে যান তখন কি আপনি এই পরি সংক্রান্ত কোনো বিষয়ের সাথে রিলেটেড করছেন, নাকি কোনো কিছু দেখে তারপরে ওইটার পরীক্ষা দিতে যান? কোনো কিছু দেখে জেনে বুঝে আমার প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা আমরা এটাই লিখি যেটা আছে আমরা ওইটাই লিখি, কিন্তু কেন লিখি এটা কারণটা জানি না। আপনি তো আপনাকে ওইটাই বলছেন, আমি যেটা টাইপ করেছি দীর্ঘইকার দিয়ে, এটার অর্থ কি বলেন তো? এই পরির অর্থ কি? জিন পরি আর কি, এই ধরনের কিছু। আচ্ছা, আপনি যখন কোনো জায়গায় পরীক্ষা দিতে যান তখন জিন আপনি পরি। হ্যাঁ ঠিক আছে, আপনি জানি যখন না আসলে। আপনি যখন পরীক্ষা দিতে যান বা পরীক্ষা শব্দটা যখন মাথায় আনেন, তখন কি আপনি ওই পরি দেখতে যান, নাকি যেটা দেখেছেন ওইটাই ওই জায়গায় অ্যাপ্লাই করতে যান? ধরেন কালকে আপনার পরীক্ষা, ওই পরীক্ষাতে কি আপনি যেটা পরি যে সেটা অ্যাপ্লাই করতে যাই। রাইট, ইচ্ছা মানে হচ্ছে দেখা, যেটা চোখের সামনে দেখা যায়, আর এই পরি যেটা লেখাপড়া করে বা পড়াশোনা করে যাই সেটা অ্যাপ্লাই করি। রাইট, সো ইচ্ছা মানে হচ্ছে দেখা। আর এই রস্যই দিয়ে যে পরিটা আছে, এই পরি শব্দটা আছে কোনো কিছু অ্যানালাইসিস করার কনসেপ্ট থেকে, কোনো কিছু অ্যানালাইসিস করা, কোনো কিছু ব্যাখ্যা করা, এই কনসেপ্ট থেকে। আকাশে যে পরি পাওয়া যায়, স্বপ্নে যে পরি পাওয়া যায়, ওই পরি দিয়ে পরীক্ষা শব্দটা হয়নি। পরীক্ষা শব্দটা হচ্ছে আপনি যা দেখেছেন ওইটার পর্যবেক্ষণ যা করছেন সেই কনসেপ্ট থেকে। জি স্যার, কিছু মনে করুন আমরা জানা ছিল না, তাই জানার জন্যই না না, কোনো সমস্যা নাই, আমরা তো এর আগে শুধু মুখস্থ করে গেছি, জানি না তো তাই। কোনো সমস্যা নাই ভাই, ঠিক আছে, ওকে। সতী, সতী কেন রস্যিকার হইল না? কারণ সতী যে কনসেপ্টটা আছে এটা যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে দীর্ঘইকার, সতী বানান পুরোকালে রস্যিকার ছিল না, তো এই জন্য এটা বানান হিসেবে দীর্ঘইকারে থাকবে সবসময়। আর এটা সাথে ইষ্টা আছে, ইষ্ট অবশ্যই দীর্ঘইকার বা দীর্ঘই হবে, যেটা আমরা বানানের ক্ষেত্রে আগেই বলে রেখেছি, এই চারটা বানান সবসময় দীর্ঘই হয়। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে আমাদের কমন যেগুলো ভেঙে দেওয়া নাই সেগুলোতে চাই, আর এগুলো তো আমি ভাঙবো না, আপনারা ভাঙেন। বলেন গিরিন্দ্র কি হবে? গিরিযোগ ইন্দ্র। আচ্ছা, গিরি মানে কি বলেন তো? গিরি বানান কি রস্যই না দীর্ঘই? রস্যই। গিরি মানে হচ্ছে পাহাড়। ওকে, ক্ষিতি, ক্ষিতি যোগ ইশ, ক্ষিতি মানে কি জানেন? পৃথিবী, পৃথিবী। ওকে, আচ্ছা। মহিন্দ্র, মহিন্দ্র কি হবে? মহা হবে না তো এখানে, কারণ প্রথমে রস্যই বা দীর্ঘই আসবে। মহি, মহি, মহি যোগ ইন্দ্র, আর মহি দীর্ঘইকার দিয়ে। শ্রীশ, শ্রীশ কি হবে? শ্রী যোগ ইশ, শ্রী যোগ ইশ। শ্রী বানানটা কি রস্যই না দীর্ঘই? দীর্ঘইকারই থাকে। শ্রী বানানটা দীর্ঘই, আর ইশ তো দীর্ঘই হবে। প্রথমটা শেষে কিন্তু রস্যই দীর্ঘই দুইটাই থাকতে পারে, সো দীর্ঘই আনবেন না এরকম কোন কনসেপ্ট আবার যায় না, বানান যেটা ওটাতে ইন্ডিকেট করতে হবে। পৃথ্বীশ, এই পৃথ্বীশটা কি হবে? পৃথ্বী যোগ ইশ, রাইট। এই পৃথ্বী দীর্ঘইকার দিয়ে, কেউ কি জানেন পৃথ্বী অর্থ কি? পৃথিবী, পৃথিবী, রাইট। পৃথ্বী অর্থ পৃথিবী, রাইট। ওকে, তারপর অতীব, অতীব কি হবে? অতি যোগ এবো না ইবো? ইবো, কারণ পরে কিন্তু আবার রস্যই বা দীর্ঘই আসবে, রাইট। প্রতীক্ষা, প্রতিযোগ ইচ্ছা, প্রতিযোগ ইচ্ছা, গুড। প্রতীত, প্রতিযোগ ইত, তাই না? প্রতিযোগ ইত। আর প্রতি বানানটা রস্যইকার না দীর্ঘইকার? রস্যইকার, রাইট। রবীন্দ্র, রবি যোগ ইন্দ্র। আচ্ছা, ইন্দ্র বানান কি হবে? রস্যইকার।
দিল্লীশ্বর, দিল্লি যোগ ঈশ্বর ঈশ্বর। ঈশ্বর। এন্ড বলেন দিল্লি বানান কি দিয়ে হবে? রসই। রশ্মি ডিগ্রি দিল্লি বানান রস্যই দিবেন, দীর্ঘিকার না। কারণ অনেক জায়গায় তো আমাদের মানে কি? দিল্লির কোনো মানে হয় না। দিল্লি হচ্ছে একটা এলাকার নাম। ওই দিল্লি ঈশ্বর মানে দিল্লির মালিক, দিল্লি শহরের মালিক বা দিল্লির গদ্দির মালিক আর কি। আমরা ওই সকল এলাকার নামগুলোর ক্ষেত্রে রস্যইকার ব্যবহার করার চেষ্টা করবো, এই আর কি। ওকে, তো এরপর একটা বানানের ক্ষেত্রে যাবো। তো স্যার হ্যাঁ বলেন, আপনারা এক কাজ করেন, কোনো প্রশ্ন থাকলে এভাবে গণহারে 2-3 জন না বলে রেজেন করেন, এটা একটু বেটার। রেজেন করলে আমি বুঝতে পারবো যে আসলে কার প্রশ্ন আছে, তাহলে আমি আপনাদের আনমিউট করে দিব। আপনারা তখন যাকে আনমিউট করছি সে বলেন, তাহলে একটু সহজ হয়। বলেন, আনমিউট রেজেন করেন। রেজেন করতে পারেন? স্যার রেজেন করার জি জন্য স্যার পারি। দেখবেন যে নিচে 3টা ডট 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 আছে না, ওই 3টা ডট ডট ডটে ক্লিক করবেন, দেখবেন একটা রেজ হ্যান্ড আসে, ওটাতে ক্লিক করেন, তাহলে আমরা দেখতে পাবো। তাহলে একটু গোছানো হবে। ওকে, আমরা তো নতুন ব্যাচ, মেবি আপনাদেরকে এটা মনে আগে জানাইনি। এটা একটা আমাদের জন্য খুব সহজ ক্রাইটেরিয়া আর কি। তাহলে অনেক জায়গা থেকে সাউন্ডও আসবে না, তো গুছিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন এবং বাকিরা সুন্দর করে শুনতে পারবেন। ওকে, হ্যাঁ তাসফিয়া আপু বলেন। মানে স্যার মহি অর্থ কি? মহি মানে পৃথিবী। মহি মানে পৃথিবী। ওকে, আচ্ছা। ওকে, আগার প্রশ্ন বলেন। সাইফুল ইসলাম বলেন। স্যার আমি আমারই একজনের একটা রুল শিখাইছিল যে শব্দের শেষে ইজ বা ইচ্ছা যদি উচ্চারিত হয় তবে দীর্ঘিকার হবে, বাকি সকল অস্বীকার হবে। এখন এই রুলটা কি সঠিক নাকি আমি যেটা জানি এই হিসেবে চলতে পারি? আপনি কি জানেন সেটা বলেন। যদি শব্দের শেষে ইজ বা ইচ্ছা উচ্চারিত হয় তবে শুধু দীর্ঘিকার হবে, বাকি সকল ক্ষেত্রে অস্বীকার হবে। হ্যাঁ সেটাই তো বললাম। এই যে 4টা বানান দেখছেন না, ইশ, ইক্ষণ, ঈশ্বর আর ইচ্ছা, এই 4টা হচ্ছে শেষের ক্ষেত্রে, মানে দ্বিতীয় অংশের ক্ষেত্রে এই 4টাতে দীর্ঘই দিবেন, বাকি সবই হচ্ছে রস্যই হবে। ওকে, হ্যাঁ রাকিব হাসান বলেন। পৃথিসটা একটু ভেঙে দেখাবেন? পৃথ্বীশ, পৃথ্বীশ যা আছে তাই থাকবে। বানানটা স্যার একটু। হ্যাঁ ওকে, পৃথ্বী এতটুকু ঠিক আছে। পৃথ্বী, পৃথ্বী মানে পৃথিবী আর কি। পৃথ্বী এতটুকু ঠিক আছে, শেষে দীর্ঘই আসবে। আর আমরা শেষে তো স আছে, শেষে রস্যই বা দীর্ঘই আসবে, তাহলে এটা হবে ইস। পৃথ্বী যোগ ইস, আর ইস বানান তো দীর্ঘই। এই একই রকম ভাবে সৃষ্টাও তো ভেঙেছেন, শ্রী যেমন আছে তেমনই ঠিক থাকবে, শ্রী যোগ এরপরে স আছে, দীর্ঘই আসবে, ইস, শ্রী যোগ ইস। ওকে, ঠিক আছে। জি স্যার ঠিক আছে। ওকে ডান। আচ্ছা, আমরা তাহলে এর পরের নিয়মটাতে যাই। এর পরের নিয়মে আমরা যে কনসেপ্টটা পাবো সেটা হচ্ছে জফলার একটা নিয়ম। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে প্রচুর শব্দ আছে, প্রচুর শব্দ আছে। তো প্রচুর শব্দ যেহেতু আছে আমাদের এটা তো একটু ভালো করে দেখতে হবে। ওকে, তো আমরা এই অংশটাতে একটু যাই। স্বরসন্ধির কোনো নিয়মই আমরা পড়বো না এটা বলেছি, বাট কোনো নিয়ম পড়বো না এরকম না, কিছু কিছু নিয়ম তো আমাদের পড়তেই হবে আর কি। তো জফলা যে নিয়মটা আছে খেয়াল করার, নিয়মটা খুবই সহজ। আপনি যখন দেখবেন যে মাঝখানে জফলা আছে বা জ আছে, জফলা বা জ যেটাই আসুক নো প্রবলেম, জফলা বা জ যখন আসে তখন আপনি এই জফলাটা বাদ দিয়ে দিবেন। জফলা বা জটা বাদ দিয়ে দিবেন। এই জফলা বা জ বাদ দিয়ে এটার পরিবর্তে আপনি রস্যই বা দীর্ঘইকার আনবেন। এখন রস্যই আসবে না দীর্ঘই আসবে এটা নির্ভর করবে কিসের উপর জানো বলেন তো? বানানের উপর। এটা নির্ভর করবে বানানের উপর, এটা নির্ভর করবে বানানের উপর, এটা নির্ভর করবে বানানের উপর, যে আপনি বানানটা আসলে কি দিয়েছেন। আচ্ছা, তো আমরা জ বা জফলা পরিবর্তে রস্যই দীর্ঘই নিয়ে আসলাম, ঝামেলা শেষ। এরপরে এই জফলা বা জয়ের মধ্যে যে স্বরধ্বনিটা আছে স্বরধ্বনিটা পরে নিয়ে যাবে। মানে এই জফলা বা জয়ের সাথে যে স্বরধ্বনিটা আছে স্বরধ্বনিটা শেষে চলে যাবে এবং স্বরধ্বনিটা এক সময় একটা থাকবে। যেমন ধরেন আমরা কিছু শব্দই দেখি, খেয়াল করেন অত্যুক্তি। অত্যুক্তির মধ্যে দেখেন আমরা এখানে জফলা পেয়েছি, জফলা বাদ দিব। এইখানে জফলা বাদ দিলে এখানে থাকে অত, অত, উটা আমরা নিব না কারণ উত স্বরধ্বনিটা পরে যাবে। তো অত্যুক্তির মধ্যে আমরা দেখবো যে জফলা আছে, জফলাটা বাদ দিব, জফলার পরিবর্তে আসবে রস্যই।
তাহলে এটা হয়ে যাবে অতি। অতি। আচ্ছা, জফলার পরিবর্তে রস্বই আনলাম, হইলো অতি। আর এখানে জফলার সাথে স্বরধ্বনি কি ছিল? রস্বউ ছিল। এই রস্বটা কই যাবে? পরে। শেষে। স্বরধ্বনিটা শেষে যাবে। স্বরধ্বনিটা শেষে যাবে। একই রকম ভাবে দেখেন প্রত্যেকের মধ্যে জফলা আছে, আমরা জফলা বাদ দিব। জফলা বাদ দিলে এখানে কি থাকবে? প্রতি। প্রত থাকবে। আর জফলার জন্য আমরা কি আনবো? রস্বই। যান, কাজ শেষ। এখন এই জফলা তো তয়ের সাথে ছিল, এখানে স্বরধ্বনি কি আছে? এ। এ। এটা কই যাবে? পরে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি। আচ্ছা, সত্যটা দেখি আমরা। সত্যের মধ্যে জফলা বাদ দিলাম। সত্যের মধ্যে জফলা বাদ দিলে এটা থাকে সৎ। জফলা যে বাদ দিছি, জফলার জন্য কি আসবে? রস্বইকার। রস্বইকার বা দীর্ঘইকার কোন একটা আসবে। এখন রস্বই দীর্ঘই যেটাই ব্যবহার করি এটা হবে সতী। সতী বানান কি দিয়ে? দীর্ঘইকার দিয়ে দেন। দীর্ঘই দিয়ে। গুড। এখন শেষে আমরা কি দিব? খুবই সিম্পল। জফলা ছিল তয়ের সাথে, এখানে স্বরধ্বনি কি আছে? অ আছে। অ কই যাবে? শেষে। শেষে। হয়ে গেল। তাহলে প্রত্যুষ কি হবে বলেন? প্রতিযোগ প্রতিযোগ উষ। প্রতিযোগ উষ, কারণ এই দীর্ঘকারটা শেষে যাবে। উপরযুক্ত কি হবে? উপযোগ। উপরিযুক্ত। আচ্ছা, খেয়াল করেন আমরা তো এখানে জফলা পাচ্ছি না বা জ পাচ্ছি, তো জ জফলা তো একই। তো জ বাদ দিলে রেপ সহ, জ বাদ দিলে রেপ সহ হবে উপর। রেপ সহ এটা হলো উপর। এন্ড জয়ের জন্য আমরা আনবো রস্বই, উপরি। স্বরধ্বনি আছে উ। উটা কই যাবে? স্যার শেষে যাবে। শেষে। তাহলে উপরি যোগ উক্ত। উপরি যোগ উক্ত। তো কনসেপ্ট হচ্ছে, আবারও বলি, খেয়াল করেন, কনসেপ্টটা হচ্ছে যে আমরা যখন জফলা বা জ পাবো, জফলা বা জ পাবো, তখন আমরা সেই জায়গায় গিয়ে জফলার পরিবর্তে বা জয়ের পরিবর্তে রস্বই বা দীর্ঘই নিয়ে আসবো। জফলার পরিবর্তে রস্বই বা দীর্ঘই নিয়ে আসবো। তাহলে দেখেন অত্যন্ততে এখানে জফলা আছে, তাহলে কি হবে? অতিযোগ অতি যোগ, আর এখানে স্বরধ্বনি ছিল অ। অটা কই যাবে? পরে। অতি যোগ অন্ত। ওকে। ইত্যাদি। জফলা বাদ, জফলা পরিবর্তে রস্বই, ইতি। স্বরধ্বনি কি আছে? আ। আটা কই যাবে? পরে। ইতি যোগ আদি। আচ্ছা, মৎস্যাধার আমরা জফলা বাদ দিলাম। জফলা বাদ দিলে জফলা পরিবর্তে রস্বই বা দীর্ঘই আসবে। মসি। মসি মানে হচ্ছে দোয়াতের কালি, সো এটা হচ্ছে দীর্ঘইকার দিয়ে বানা। আর স্বরধ্বনি আছে আ। আটা কই যাবে? পরে। শেষে যাবে স্যার। মসি যোগ আধার। নদ্দম্বু। নদ্দম্বু জফলা বাদ। জফলা বাদ দিলে এখানে রস্বই বা দীর্ঘই আসলে হবে নদী। নদীটা রস্বইকার দিয়ে হয় না, কি দিয়ে হয়? দীর্ঘইকার দিয়ে। আর এখানে দয়ের সাথে স্বরধ্বনি কি ছিল? অ। অটা পরে গেছে। নদী যোগ অম্বু। অম্বু মানে পানি। এবার তাহলে আপনারা ভাঙেন। প্রত্যহ কি হবে? প্রতিযোগ। প্রতিযোগ অহ, কারণ জফলার জন্য রস্বই আসলো, আর এখানে স্বরধ্বনি ছিল অ। অটা কই যাবে? শেষে। অত্যধিক, এটা কি হবে? প্রতিযোগ অতিযোগ অধিক, কারণ এখানে কোনো কার ছিল না, অ আসবে। অতিযোগ অধিক। রাইট। প্রত্যন্তর। প্রতিযোগ অন্তর। প্রতিযোগ অন্তর। রাইট। প্রত্যাশা। প্রতিযোগ প্রতিযোগ আশা, কারণ এখানে আ আছে, আটা পরে গেল। রাইট। প্রত্যাবর্তন। প্রতিযোগ আবর্তন। মিলতেছে তো একটু নাকি? আচ্ছা। আদ্যন্ত। আদিযোগ অন্ত। আদিযোগ অন্ত। হ্যাঁ। যদ্যপি। যদিযোগ অপি। যদি যোগ অপি। অ ছিল, অটা পরে। রাইট। অভ্যুত্থান। এখানে জফলার পরিবর্তে রস্বই, আর স্বরধ্বনি কি আছে? উ। তাহলে কি হবে? অভিযোগ উত্থান। অভিযোগ উত্থান, কারণ আমরা এখানে যে কাজটা করেছি, জফলার পরিবর্তে রস্বইকার আনছি, তাহলে অভি। আর এই যে নিচে রস্বও ছিল, এটা পরে চলে গেছে। অভিযোগ উত্থান। রাইট। এইটা হয়ে গেছে। ওকে। অত্যাশ্চর্য।
প্রতিযোগ আশ্চর্য। আশ্চর্য। প্রতিযোগ আশ্চর্য, তা আতো ছিল, ইজিলি পেরে গেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রত্যুৎ প্রকার। প্রত্যুৎ প্রকার তাহলে কি হবে? প্রতিযোগ উপকার। উপকার। প্রতিযোগ উপকার, রাইট, প্রতিযোগ উপকার। তাহলে অনেক কঠিন না এগুলা? অনেক কঠিন, এগুলা পারবেন না ভাই, থাক, অনেক সহজ। এগুলা খুব কঠিন, এগুলা এগুলা পারবেন না। শুধু শুধু কষ্ট করে নিজের ব্রেনকে আর কষ্ট দেওয়ার দরকার নাই। ওকে, তাহলে জ ফলার জন্য আমরা এনেছি রসিকার বা দীর্ঘিকার, তাই তো? সিম্পলি। আচ্ছা, ব ফলা থাকলে, ব ফলা থাকলে আরো সহজ, রস্যকার বা দীর্ঘকার। ব ফলা থাকলে রস্যকার বা দীর্ঘকার, ব ফলা থাকলে রস্যকার বা দীর্ঘকার। এটা অনেক সহজ কেন বলছি? কারণ এটা আপনি যেখানে ব ফলাটা পাবেন, যেখানে আপনি ব ফলাটা পাবেন ওই জায়গায় আপনি রস্যকার লাগাই দিবেন, ঝামেলা শেষ। ব ফলা যেখানে পাবেন ওই জায়গায় আপনি রস্যকার লাগাই দিবেন, ঝামেলা শেষ। আচ্ছা, যেমন অন্বিত। অন্বিততে ব ফলা আছে কার সাথে? নয়ের সাথে। তা আপনি ঠিক এই জায়গাতেই রস্যকার লাগাই দিবেন, হয়ে যাবে অনু। আর স্বরধ্বনি কি আছে এখানে? রস্বই। স্বরধ্বনি কই যায়? শব্দের শেষে। শেষে যাবে স্যার। পরেরটাতে যায়, অনু যোগ ইত, অনু যোগ ইত। তাহলে পশ্চাচার কি হবে? পশু যোগ আচার। এখানে রস্যকার দিবেন পশু, আর স্বরধ্বনি আছে আ, আটা কই যাবে? পরে, পশু যোগ আচার, আচার। পশু যোগ আচার। বদ্ধাগমন, বলেন এটা কি হবে? ভাইরা আমার, এটা বলতে না পারলে কিন্তু আপনারও বদ্ধাগমন দেরি হবে। বলেন। আগমন। প্রতিযোগ আগমন। বধূ যোগ গমন। আগমন। গমন না আগমন? আগমন। আগমন। এই যে আ আছে না এখানে, আটা তো পরে যাবে। আচ্ছা, এই বধূ কি দিবেন? রস্যকার দিবেন না দীর্ঘকার দিবেন? বলেন দীর্ঘকার। ভাইরা আমার, ভাইরা বলেন, রস্যকার না দীর্ঘকার দিবেন? স্যার দীর্ঘকার দিব নববধূ। দীর্ঘকার কেন দিব বলো তো? এমনি মনের খুশিতে, না কোনো কারণ আছে? স্যার কারণ যেটা জানি, নতুন বউ আসতেছে তো, রসিকার দিলে হবে না, একটু বড়টা দিতে হবে। আচ্ছা, কারণ হচ্ছে বধূ বানানটা দীর্ঘকার দিয়ে, তাই। ঠিক আছে, বধূ বানানটা দীর্ঘকার দিয়ে, তাই। আচ্ছা, আমরা দেখি এটা পারি কিনা। যখন স্বল্প, দেখেন ব ফলা জায়গায় রস্যকার দিব, সু, আর এখানে স্বরধ্বনি আছে অ, এটা কই যাবে? পরে, সুযোগ অল্প। স্বাগত, সুযোগ আগত। আগত, কারণ এখানে আ আছে, আটা পরে চলে গেল। উন্নীত, অনুযোগ ইত। অনুযোগিত। তন্নি, তনুযোগ ই। তনুযোগ, এখানে স্বরধ্বনি কি আছে? দীর্ঘই আছে, তাহলে দীর্ঘইটা পরে চলে যাবে, তনুযোগ ই। সিম্পল। স্যার অন্বেষণ, হ্যাঁ বলেন। এটা করতে গেলে তনুর কথা মনে পড়ে। ও, তনুর কথা মনে পড়ে। তনু মানে কি জানেন? স্যার ওই তনু আর কি স্যার, যে তনুকে হত্যা করা হয়েছে, বিচার পাইনি। ওইটাই আর কি, আমরা ওই দিক থেকে ডাইভার্ট করে আপনাকে শরীরে নিয়ে আসতে চাইছিলাম। আচ্ছা, যাই হোক, তনুর কথা মনে করে স্যার তনু তো দেখো জানি স্যার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তনু মানে হচ্ছে শরীর, বপু মানেও শরীর। পার্থক্য জানেন? তনু মানে হচ্ছে চিকনা চাকনা শরীর, আর বপু মানে হচ্ছে মোটা সোটা। এই আর কি। আচ্ছা, যাই হোক, তনুর কথা মনে করে ভাই কষ্ট পায়েন না। আপনারা বিশাল বড় কিছু হন, বিশাল বড় কিছু হয়ে ইনশাল্লাহ এগুলা সলভ করে ফেলবেন। আপনাদের জন্য বিশেষ বিশেষ দোয়া থাকলো এই ব্যাপারে। ওকে, অন্বেষণ, অনুযোগ, একার আছে, একাটা পরে, এসন। আচ্ছা, তাহলে পশ্যধম কি হবে? পশু যোগ অধম। পশুযোগ অধম। পশ্চাচার, পশুযোগ পশুযোগ আচার। পশুযোগ আচার। অন্যয়, অনুযোগ অনুযোগ অয়। অনুযোগ অয়, কারণ এখানে অ আছে। মনন্তর, বলেন এটা। মনোযোগ অন্তর। অন্তর। মনোযোগ, কারণ এখানে স্বরধ্বনি আছে অ, মনোযোগ অন্তর। অন্তর। ওকে, এই যে বইয়ের প্রত্যেকটা শব্দ ভাঙিয়ে দিচ্ছি, এখন মনে হচ্ছে না যে না এগুলা কঠিন না? মনে হচ্ছে? আমি গ্যারান্টি দিচ্ছি এগুলো কঠিন না, আসলেই না। এই বইটা সলভ করাচ্ছি কেন? যাতে করে আপনার পড়াটা আসলে ক্লাসের মধ্যেই হয়ে যায়। বাসায় তো আপনারা পড়েন না, আমি জানি। যতই বলেন না স্যার পড়ছি পড়ছি পড়ছি, আপনারা পড়েন না। পড়ার সময় কই? এত ব্যস্ত আমরা থাকি সবকিছুতে, এই জন্যই প্ল্যান করছি সব একদম বই থেকে সরাসরি পড়াবো। আপনারা কিসে ব্যস্ত? আপনারা ব্যস্ত গান শোনাতে, নাচ দেখাতে। আপনারা কেউ গান শোনেন ইউটিউবে? মোটামুটি মোটামুটি শোনেন তো নাকি? শোনার কথা ও হয়ে যায়। শোনা হয়। তো এখানে একটা ছবি দেখাচ্ছি, বলেন এই ছবি দেখে কি মনে হচ্ছে? এই মহিলা কি করছে? নৃত্য করতে। গান গাইতেছে, এই তো। ওয়াও, ভালো বলছেন। তো এখানে আমরা যে মেয়েটাকে দেখছি, এটা হচ্ছে একটা বাইজি খানার। বাইজি খানা মানে হচ্ছে জলসা ঘর, যেখানে নারীরা, মানে নারী বলতে যারা ইয়া আছে, যাদের পেশাই হচ্ছে নাচ গান করা, তাদের একটা জায়গা। আচ্ছা, তো আমরা একজন রাজার কথা বলি। রাজার নাম হচ্ছে দশার্ণ। এই দশার্ণ নামক রাজাটা এখন প্রৌঢ়, মানে বৃদ্ধ হয়ে গেছে। তো
তো প্রৌঢ় রাজা দশার্ণ অন্যান্য সবাইকে খুব প্রেষণ করছে। প্রেষণ মানে হচ্ছে অত্যাচার করা বা খুব টাইট দিয়ে রাখা। কেন প্রেষণ করছে? কারণ রাজা দশার্ণ তো প্রৌঢ় হয়ে গেছে, মানে বয়স হয়ে গেছে, তো সে এখন আসলে একটু ধর্মকর্মের দিকে কাজ করার চেষ্টা করছে আর কি। তো ধর্মকর্ম দিকে কাজ করতে গিয়ে তার কাছে মনে হচ্ছে এই পেশার নারীদেরকে, যারা এই ব্যবসা করে বা যারা এরকম নাচ গান করে, এদেরকে রাখা যাবে না। এই জন্য সে যে কাজটা করলো, এই নারীদেরকে যারা জলসা ঘরে থাকে বা বাইজিখানায় থাকে তাদের উপর খুব প্রেষণ বা অত্যাচার শুরু করলো। এই প্রৌঢ় রাজা দশার্ণের প্রেষণে কুলটা যারা আছে, কুলটা মানে হচ্ছে খারাপ পেশার নারী, যারা গান টান এগুলো করে। তো এই কুলটাদের মধ্যে যে যিনি হেড ছিলেন, প্রধান, সে ছিল একটু স্বৈর টাইপের। স্বৈর মানে হচ্ছে ডিক্টেটর, যা বলে তাই করে, যা বলে তাই করে। আর সে যেহেতু নারী ছিল, এই জন্য তাকে বলি আমরা স্বৈরিণী। স্বৈর পুরুষবাচক শব্দ, স্বৈরিণী, ডিক্টেটর আর কি। তো প্রৌঢ় রাজা দশার্ণের পেছনে মানে অত্যাচারে স্বৈরকুলটা স্বৈরিণী অন্যান্য যারা আছে, কারা? অন্যান্যদের মধ্যে একটা ছিল রক্তুষ্ঠ, একটা ছিল গবাস্থি, একটা ছিল অক্ষৌহিণী, একটা ছিল সারঙ্গ। এগুলো আমরা নাম হিসেবেই দিচ্ছি, পরে আমি শব্দের অর্থ বলে দিব, সমস্যা নেই। তো এই স্বৈরকুলটা স্বৈরিণী অন্যান্য সবাই, রক্তুষ্ঠ, গবাস্থি, অক্ষৌহিণী, সবাইকে নিয়ে গবাক্ষ দিয়ে বের হয়ে গেল। গবাক্ষ মানে জানালা, জানালা দিয়ে বের হয়ে একদম মারতণ্ডের নিচে বা একদম সূর্যের নিচ দিয়ে, ঠিক দুপুরবেলা আর কি, গবাক্ষ দিয়ে বের হয়ে একদম মারতণ্ডের নিচে সীমান্তে চলে গেছে। গল্প শব্দটা মূলত সীমান্ত, গল্পের ক্ষেত্রে আমরা সীমান্ত বলছি। এই সীমান্তে গিয়ে তার মনে হলো আসলে এই জীবন থাকার, মানে এই জীবনে যে কাজগুলা তারা করেছে, মানে কাজগুলা বলতে আমরা বুঝাচ্ছি যে দেহ ব্যবসা করেছে বা নাচ গান করেছে, এগুলা করেছে, এখন তারা যদি নতুন একটা দেশে যায়, এই দেশ থেকে পালিয়ে তারা কি করবে না করবে নিজেরা বুঝতেছে না, মানে একটু ইনসিকিউর ফিল করছে। তো তাদের মধ্যে একটা দেশপ্রেম জাগে। দেশপ্রেম জাগার কারণে তারা মনে করলো যে না, তারা ভালো হয়ে যাবে, তারা এই সকল কাজ করবে না। তখন তারা সবাই সীমান্ত পার না হয়ে শুদ্ধোদন করলো। শুদ্ধোদন মানে হচ্ছে একটা প্রায়শ্চিত্ত অনুষ্ঠান। শুদ্ধোদন মানে একটা প্রায়শ্চিত্ত অনুষ্ঠান। ওখানে কিছু পবিত্র ভাত থাকে, ওই ভাত পড়ার কিছু বাংলায় যা বল, ওই ভাতটা খাওয়ার পরে তন্ত্র মন্ত্র করে দেওয়া হয় ভাতটাকে। তখন তারা মনে করে ভাত খাওয়ার সাথে সাথে তারা শুদ্ধ হয়ে যায়। তো অতঃপর তারা শুদ্ধ হয়ে গেল এবং রাজার কাছে এসে মাপ চাইলো, রাজাকে ক্ষমা করে দিলেন। অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগলো। শব্দগুলো আবার খেয়াল করেন। প্রৌঢ় রাজা দশার্ণের প্রেষণে স্বৈরকুলটা স্বৈরিণী অন্যান্য সবাইকে, রক্তুষ্ঠ, গবাস্থি, অক্ষৌহিণী, সারঙ্গ, সবাইকে নিয়ে গবাক্ষ দিয়ে বের হয়ে মারতণ্ডের নিচে সীমন্তে শুদ্ধোদনে যায়। এই শব্দগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। আমরা গত ক্লাসে বলেছিলাম আপনাদের যে সন্ধি যতটুকু আমরা পড়ি, সন্ধি যতটুকু আমরা পড়ি তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিপাতনে সিদ্ধ। তো আমরা ব্যঞ্জনের জন্য কয়েকটা পড়েছিলাম, আজকে স্বরের জন্য পড়লাম এই কয়েকটা শব্দ। আমি গল্পটা তো আপনাদের গ্রুপে অলরেডি লিখে দিয়েছি, মেসেজের গ্রুপে, গল্পের আকারে। তো গল্পের আকারে যেটা লিখে দিয়েছি ওইটা কমপক্ষে 3 থেকে 4 বার দেখে দেখে রিডিং করবেন, 1 থেকে 2 বার দেখে দেখে লিখবেন। শব্দগুলো মাথায় থেকে গেছে। শব্দগুলো একটু কঠিন আমি জানি, কারণ এগুলো সংস্কৃত ভাষার শব্দ, এগুলো একটু কঠিন হবে, এগুলো তো বাংলা শব্দ না। তো সংস্কৃত ভাষার শব্দ হিসেবে এগুলো একটু কঠিনই মনে হবে আর কি, স্বাভাবিক ভাবে। বাট 1-2 বার পড়লে সহজ হয়ে যাবে। আমি আবারও বলি, প্রৌঢ় রাজা দশার্ণের প্রেষণে স্বৈরকুলটা স্বৈরিণী অন্যান্য সবাইকে, রক্তুষ্ঠ, গবাস্থি, অক্ষৌহিণী, সারঙ্গ, সবাইকে নিয়ে গবাক্ষ দিয়ে বের হয়ে মারতণ্ডের নিচে সীমন্তে শুদ্ধোদনে যায়। প্রৌঢ় মানে হচ্ছে বয়স্ক, দশার্ণ মানে হচ্ছে 10 যুগ, ঋণ আর কি, মানে যার 10 দিক থেকে ঋণ হয়ে গেছে। প্রেষণ মানে কোনো কিছু পিষে ফেলা বা অত্যাচার। স্বৈর মানে তো এক নায়ক, কুলটা মানে হচ্ছে যার খারাপ পেশার নারী। স্বৈরিণী হচ্ছে স্বৈর শব্দের স্ত্রীবাচক অর্থে, অন্যান্য তো অন্যান্যই। রক্তুষ্ঠ মানে যার ওষ্ঠ রক্তের মতো লাগে, ওষ্ঠ মানে নিচের ঠোঁটটা। গবাস্থি মানে হচ্ছে গরুর হাড় ইন্ডিকেট করা হয়। অক্ষৌহিণী হচ্ছে সৈনিক দল, 4 রকমের সৈনিক দল ইন্ডিকেট করে, একসাথে অক্ষৌহিণী বলে। সারঙ্গ মানে হচ্ছে বাঁশি, গবাক্ষ মানে জানালা, মারতণ্ড মানে হচ্ছে সূর্য, সীমন্ত হচ্ছে চুলের সিঁথি, যেটা আমার তেমন একটা নাই, আপনাদের আছে। ওকে, শুদ্ধোদন হচ্ছে প্রায়শ্চিত্ত অনুষ্ঠান। শব্দার্থ পরীক্ষায় আসবে না, কিন্তু বললাম আর কি, রেকর্ড দেখে শব্দার্থ লিখে রাখতে পারেন। তো এই শব্দগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ। আমাদের সন্ধির পুরো কনসেপ্টের জন্য, সন্ধির পুরো কনসেপ্টের জন্য গত ক্লাসে বলেছি, আজকে মনে করিয়ে দিই, সন্ধির পুরো ক্লাসের জন্য এই নিপাতনে সিদ্ধ বা বিশেষ নিয়ম, নিপাতনে সিদ্ধ বা বিশেষ নিয়ম কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা নিয়ম দিয়ে সাধারণত যা পড়ি, নিয়মের ব্যতিক্রম গুলাই সেই দিক থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
তো এই জন্য বিশেষ নিয়ম, নিপাতনের সিদ্ধ, এগুলো আমরা একটু ভালো করে খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। তো এই যে আমরা গত ক্লাসে এবং আজকে স্বর, ব্যঞ্জন, বিসর্গ 3 রকমের সন্ধি দেখলাম, বইয়ের সবগুলো শব্দ সলভ করার চেষ্টা করলাম। কেন করেছি? এটা করেছি মূলত আপনাদের মাথায় যেন এই শব্দগুলো কখনো হারিয়ে না যায়। এই ক্ষেত্রে একটা কনসেপ্ট যেটা হয়, এই কনসেপ্টটা আমরা একটু বলি যে আমাদের মাঝে মধ্যে শব্দ আসে, শব্দ এসে আমাদেরকে বলে যে এটা কি স্বরসন্ধি নাকি ব্যঞ্জন সন্ধি না বিসর্গ সন্ধি। এখন শব্দ দেখেই এটা স্বরসন্ধি না ব্যঞ্জন সন্ধি না বিসর্গ সন্ধি, শব্দ দেখে এটা তার হুবহু আপনি মুখস্থ করে রাখতে পারবেন না যে হ্যাঁ এই শব্দটা স্বর, এই শব্দটা ব্যঞ্জন, এটা বিসর্গ, এরকম না। সেই ক্ষেত্রে যে শব্দটা আসবে, যে শব্দটা আসবে, এই শব্দটা আপনাকে ওই যে ময়লা না আছে, ওই যে ময়লা, যে শব্দটা পরীক্ষায় আসবে, যে শব্দটা আসবে সেই শব্দটা ভেঙে আপনাকে নির্বাচন করতে হবে। মানে এখন যে শব্দটা পরীক্ষায় আসবে সেই শব্দটা দেখে আপনাকে নির্বাচন করতে হবে যে আসলে ওইটা কোন সন্ধি। তা ভাঙতে হবে, ভাঙা ছাড়া হুট করে মুখস্থ আপনি বলতে পারবেন না, আসলেই না। খেয়াল করেন, আমি কিছু শব্দ লিখছি, যেমন আমরা লিখলাম নির্জন, আমরা লিখলাম বাগিশ, আমরা লিখলাম কারাগার। এখন আপনি হয়তো গত ক্লাসে পড়েছেন, আজকে পড়েছেন, হুট করে মুখস্থ করে ফেলতে পারবেন, কিন্তু কোনটা কোন সন্ধি এটা মুখস্থ না বলে বরং ভেঙে করবেন, সহজ হবে। যেমন বলেন তো নির্জন, নির্জনটা আমরা কোন সন্ধি নিয়মে ভাঙতে পারি? এই যে আমাদের এখানে রেফ আছে, তাহলে আমরা ভাঙতে পারি নি বিসর্গ যোগ জন। তাহলে এই যে রেফের জন্য আমরা বিসর্গের নিয়মটা শিখেছি, এখন আমরা নির্জনটাকে কোন সন্ধি বলতে পারি? বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি। তো মুখস্থ বলা দরকার নাই, বা এটা আহামরি কোনো জাদু মন্ত্র না। আপনি যখন এই যে ভাঙার নিয়ম শিখেছেন, শব্দটা আপনি ভাঙলেই তো ইজিলি বুঝতে পারেন। কারণ যখন আমরা দেখবো যে দুইটা অংশ হচ্ছে, প্রথমটা শেষে বিসর্গ চলে আসে, তাহলে অবশ্যই সেটা কোন সন্ধি? বিসর্গ সন্ধি। একই রকম হয়তো না আসলো বাগিশ, বাগিশে আমরা এখানে কি দেখতে পাবো? মাঝখানে কি আছে? সন্ধি তো আমরা মাঝখানেই ভাঙি, এটার মাঝখানে কি আছে বলেন? আছে, গ মানে বর্গের তৃতীয় বর্ণ আছে। তো বর্গের তৃতীয় বর্ণ থাকলে তৃতীয় বর্ণের জায়গায় কি আসে? প্রথম বর্ণ হয় স্যার। প্রথম বর্ণ আছে, এবং প্রথম বর্ণের নিচে একটা হসন্ত হয়ে যায়। তো প্রথমটা নিচে হসন্ত হয়ে যাওয়া মানে কি? হসন্ত হয়ে যাওয়া মানে কি? কি স্বর আছে না ব্যঞ্জন হয়ে গেছে? ব্যঞ্জন হয়ে গেছে স্যার। ব্যঞ্জন হয়ে গেছে, তাহলে অবশ্যই এটা কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি। কারণ আমরা পড়েছি দুইটা অংশের কোনো একটা জায়গায়, প্রথমটা শেষে হোক দ্বিতীয়টা শুরুতে হোক, কোনো একটা জায়গায় যদি ব্যঞ্জন চলে আসে তার নাম ব্যঞ্জন সন্ধি। এটা জাদু মন্ত্র না, আপনি ভাঙলে তারপরে ইজিলি এটা সলভ করে ফেলতে পারছেন। অথবা কারাগার, কারাগার ভাঙলে কি হবে? কার যুগ আগার না কারা যুগ আগার? কারা যুগ আগার। তো কারা শেষে আ আছে, আগার শুরুতে আ আছে, দুইটাই আ। এটা কোন সন্ধি? স্বরসন্ধি। আবারও বলি, শব্দ এসে যখন আমাদেরকে জিজ্ঞেস করে কোনটা স্বরসন্ধির উদাহরণ, কোনটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ, কোনটা বিসর্গ সন্ধির উদাহরণ, এটা জাদু মন্ত্র টাইপের কিছুই না। আপনি আসলে মুখস্থ করে বলছেন না যে 4টা শব্দ আসে বা যে 3টা আসে বা 2টা আসে বা 5টাই আসুক, আপনি যখন ভাঙেন তখন আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যেটা স্বর, এটা ব্যঞ্জন না বিসর্গ। কারণ আমরা যদি যে 2টা অংশ থাকে, প্রথমটা শেষ ধ্বনি, দ্বিতীয়টা শুরুর ধ্বনি, প্রথমটা শেষ দ্বিতীয়টা শুরু, এই দুইটার মিলন দিয়ে আমরা সন্ধি করছি। এখন যদি এমন হয় ভাঙার পরে আমরা দেখছি প্রথমটা শেষে স্বরধ্বনি হচ্ছে, দ্বিতীয়টা শুরুতে স্বরধ্বনি হচ্ছে, তাহলে অবভিয়াসলি এটা স্বরসন্ধি। দুইটার কোন একটা জায়গায় যদি ব্যঞ্জন চলে আসে বা হসন্ত চলে আসে, ব্যঞ্জন সন্ধি। আর যদি প্রথমটা শেষে বিসর্গ চলে আসে, বিসর্গ সন্ধি ভাঙার পরে হয়। ওকে, আচ্ছা, আমরা কিছু রিয়েল প্রশ্ন সলভে যাই, তাহলে হয়তো দেখা যাবে যে আমাদের যে কনসেপ্ট গুলো আছে মোটামুটি সহজ হয় কিনা। ওকে, তো এখানে প্রথম যে প্রশ্নটা আমরা বিচ্ছেদ। বলেন, বিচ্ছেদে আমরা চ-ছয়ের নিয়ম পাচ্ছি। চ-ছয়ের নিয়ম মনে আছে আপনাদের? বিযুগছেদ স্যার, চ ইয়া বাদ যাবে। হ্যাঁ, চ-ছয়ের ক্ষেত্রে আমাদের কনসেপ্ট ছিল, চ-ছয়েতে আমরা নানা রকম নিয়ম পেয়েছি। একটা পেয়েছিলাম উচ্ছেদের ক্ষেত্রে, সেখানে খণ্ডত আছে উচ্ছেদ। আরেকটা ছিল খণ্ডত প্লাস তালব্য, ওটা ছিল 3টা শব্দ ছিল, চলচ্ছক্তি, উচ্ছৃঙ্খল, উচ্ছ্বাস। ওকে, আচ্ছা। আরেকটা ছিল চ-ছ থাকলে আমরা জানি কি করি, জাস্ট চটা বাদ দিয়ে দেই, যেন প্রতিচ্ছবি,
প্রতিযোগ ছবি, আচ্ছাদন, আযুচ্ছাদন, জাস্ট একটা বাদ দিলেই হয়ে যাচ্ছে। তাহলে বিচ্ছেদটাকে আমরা কিভাবে করব? বিযোগ ছেদ। বিযোগ ছেদ। তাহলে কোনটা হবে? 1 2 3 4? খ স্যার 4 না 2? 2। 2। উত্তর হচ্ছে 2। উত্তর হচ্ছে 2। ওকে। সন্ধি, সন্ধি শব্দটা, আচ্ছা সন্ধি বিচ্ছেদ করবো আমরা জগদীশে। জগদীশ, জগদীশটা আমরা কোন নিয়মে ভাঙবো বলেন তো? 4 নাম্বার হবে 2 এর। আচ্ছা কিভাবে হবে আমরা নিয়মটা একটু চাই, নিয়ম আলোচনা করি। উত্তর তো পারবো আমরা, সমস্যা নাই ইনশাআল্লাহ। নিয়মটা কি? বর্গের তৃতীয় বর্ণ থাকলে, রাইট, আমরা তৃতীয় বর্ণ থাকলে তৃতীয় বর্ণের জায়গায় কি আনি? প্রথম বর্ণ। তৃতীয় বর্ণের জায়গায় আমরা প্রথম বর্ণ নিয়ে আসি। তৃতীয় বর্ণের জায়গায় প্রথম বর্ণ, তাহলে এখানে তৃতীয় বর্ণ হিসেবে আমরা দটাকে নিব। তাহলে হবে জগৎ যোগ ইশ। তো ইশ বানানটা আমরা কি শিখেছি? সেটা জগৎ যোগ ইশ। বাগাড়ম্বর, এটাও সেম নিয়ম দিয়ে আমরা পাবো। তৃতীয় বর্ণের জায়গায় প্রথম বর্ণ কি হবে? বাক যোগ আরম্ভ। বাক যোগ আরম্বর। কোনটা? 2 না 4? 4। আচ্ছা এই এ বি সি ডির ক্ষেত্রে আমরা 1 2 3 4 বলবো, অপশনের ক্ষেত্রে 1 2 3 4, তাহলে সহজ হবে। ওকে। দিগন্ত, বর্গের তৃতীয় বর্ণ, ওয়ান্স अगेन কি হবে? দিক যোগ অন্ত। 1 না 3? 1। 1, রাইট। সরানন, সরাননেও আমরা বর্গের তৃতীয় বর্ণ পাচ্ছি। তৃতীয় বর্ণের জায়গায় প্রথম বর্ণ আনবো। কোনটা? ত স্যার শর্ট যোগ আন। ত 3 নাম্বার, শর্ট যোগ আনন। কারণ আমরা বলেছিলাম ডয় শূন্যর তো আসলে তৃতীয় বর্ণ হয় না, তৃতীয় বর্ণ হয় ড। তো ড এবং ডয় শূন্যর দুইটাকে আমরা সিমিলার হিসেবে কাউন্ট করব এখানে, যে ড বা ডয় শূন্যর যেটাই থাকুক এটার প্রথম বর্ণ হিসেবে আমরা ট নিয়ে আসবো। ওকে, তাহলে দেখেন যে অপশন থাকলে মোটামুটি যদি আমরা খুঁজে বের করতে পারি তার মানে আমাদের মাথায় একটু কাজ করছে, আসলেই করছে। ওকে, আচ্ছা ঠিক আছে, পড়লে সবই পারা যায়, আসলে টেনশন করার কিছু নেই। তদবধি, তদবধিতে আমরা কি করব বলেন? অবধি। তৃতীয় বর্ণের এখানে তৃতীয় বর্ণ আছে দ, তো দ তৃতীয় বর্ণ, দ এর জায়গায় আমরা প্রথম বর্ণ নিয়ে আসবো। তাহলে উত্তর কি হবে? তৎ যোগ অবধি। অবধি, রাইট। বিচ্ছিন্ন, এটা কি হবে বলেন? 4 নাম্বার, বিত যোগ ছিন্ন। 1 নাম্বার হবে। 1 নাম্বার হবে। বীজ যোগ ছিন্ন। 1 নাম্বার। 1 নাম্বার কোনটা? এটা না স্যার খ বি যোগ চিহ্ন হবে। এখানে চ ছ আছে, চ ছ আছে, আমরা চ বাদ দিব। 2 নাম্বার হবে, 2 নাম্বার। 2 নাম্বার। হ্যাঁ 2 নাম্বার, রাইট। বি যোগ চিহ্ন, ওই যে প্রচ্ছদের মতো, প্রযোগ ছদ, আযোগ ছাদন, প্রতিযোগ ছবি, বি যোগ চিহ্ন। ওকে, রাইট। চলচ্চিত্র, এখানে 2টা মোবাইল আছে, আমাদের 2টা মোবাইল থাকলে আমরা কোনটা জানি বাদ দেই? স্যার পুরানটা বাদ দেন, আগেরটা বাদ দেই। তাহলে আগেরটার পরিবর্তে খণ্ডত বসে, কোনটা হবে? চলৎ যোগ চলৎ যোগ চিত্র। একই রকম আমরা উচ্চারণ পাইছিলাম না, উৎ যোগ চারণ, রাইট। ওকে। বজ্জাত, বজ্জাতে কি হবে বলেন? বজ্জাতের রিয়েল অ্যান্সারটা কিন্তু এখানে নাই, তো রিয়েলটা যেহেতু নাই আমরা কাছাকাছি হিসেবে নিয়মেরটা নিব। নিয়মে জানি কি ছিল আসলে? খণ্ডত থাকবে, তাই না? নিয়ম অনুসারে খণ্ডত হবে, কিন্তু আমরা 3টা ব্যতিক্রমী শব্দ পেয়েছিলাম, কি কি জানো? বিপদ, হ্যাঁ রাইট, বিপদ, বদ আর পদ, এই 3টাতে কি হয়? দ হয়। এই যে প্রশ্নটা যখন আসছিল পরীক্ষায় তখন এই অপশনটা ছিল না। অপশন না থাকলে বা উত্তরটা না থাকলে তখন কি করতে হয়? কাছাকাছি উত্তরটা নিতে হয়। ওকে, রাইট। উচ্ছ্বাস, এটা কি হবে? চ ছ আছে, উচ্ছ্বাস। তো বাদ যাবে স্যার, উৎ যোগ শ্বাস। উৎ যোগ শ্বাস, এটা আমাদের কনসেপ্ট ছিল যে খণ্ডত প্লাস তালব্য হয়। এরকম কয়টা শব্দ জানো? 3টা। চলৎ শক্তি, উচ্ছ্বাস আর হচ্ছে উচ্ছৃঙ্খল, এগুলাতে খণ্ডত প্লাস স হয়। ওকে। পদ্ধতি কি হবে? পদ যোগ হতি স্যার। পদ যোগ হতি, কোনটা? 4 নাম্বার। 4 নাম্বারটা, রাইট। তদ্ধিত, তদ্ধিত কি হবে? দ ধ আছে, তদ যোগ হিত। তদ যোগ হিত। এখন এখানে তো আমাদের আসল অপশনটা নাই, আসল অপশন যদি না থাকে তাহলে আমরা কাছাকাছি যাব। কাছাকাছি কই আছে? 4 নম্বর। 4 নম্বরে। কেউ মনে করবে স্যার প্রথমটা নেই, না প্রথমটা তো হবে না। কেন হবে না? এখানে শুধু ত দেওয়া, ত দিলে তো আবার ব্যঞ্জন হচ্ছে না, তাহলে ত এর নিচে হসন্ত আসলে ব্যঞ্জন হবে, এজন্য প্রথমটা না নিয়ে আমরা 4টা নিয়েছি কাছাকাছি হিসেবে, কিন্তু এটা আসলে খণ্ডত হওয়ার কথা ছিল। উল্লাস, 2টা ল আছে, ডাবল 2টা মোবাইল, একটা বাদ যাবে স্যার।
উৎ যোগ প্লাস লাস। লাস। ষড় ঋতু বর্গের তৃতীয় বর্ণ। শর্ট যোগ শর্ট ঋতু প্লাস ঋতু। শর্ট যোগ ঋতু। 4 নম্বর শর্ট যোগ ঋতু, রাইট। এদ্দুর, এদ্দুর কি হবে? এত যোগ দূর। কোনটা? 1 2 3 4, 2 না 3? দুই। 2 2 হবে, বসন্ত নাই কিন্তু এখানে, স্যার 2 হবে না স্যার। স্যার কারণ আমরা তো এখানে তো ডাবল আছে, যে ডাবল চিন্তা করেন, ডাবল চিন্তা দরকার নাই, আপনি তৃতীয় বর্ণ চিন্তা করেন, দটা তৃতীয় বর্ণ, দয়ের জায়গায় কি আসবে? তো আসবে স্যার। ত আসবে। 3 নম্বর 3 নাম্বার এত যোগ দুর। ওকে, আচ্ছা আমরা যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখি, বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আপনারা যে পরীক্ষা দিতে যাবেন বিশ্ববিদ্যালয় টিচাররাই করে। হিমাচল কেবে বলেন? হিমযুগ আচল না হিমযুগ আচল? হিমযুগ আচল হবে না এটা? জি জি। আচল না অচল? অচল হবে। অচল। আরে ভাই, আপনার আচল যদি হিম বা ঠান্ডা হয় তাহলে হিমাচল বলেন না, হিমাচল মানে হিমযুগ অচল, কারণ যেখানকার পাহাড়, অচল মানে পাহাড়। ওকে, বরফের পাহাড়। নবুরা, এটা না পারলে কিন্তু আপনার বাসায় পুরা আসতে লেট হবে। 4 নাম্বার হবে। 4 নাম্বারটা হবে। নবযোগ পুরা, পুরা বানানটা দীর্ঘ, এটা খেয়াল রাখবো, রাইট। পরীক্ষা, হ্যাঁ আগেরটাতে তো স্যার আসলই লেখা ছিল স্যার অপশনে। আসলে তো শারীর আসল না, শারীর আসল যে ঠান্ডা হয় মহিলারা পড়বে কি করে, তো মারা যাবে। আচ্ছা ওকে, আর কাশিমার প্রশ্নটা বুঝি নাই, কোথায় আসল লেখা? স্যার বলতে চাইছে স্যার আগে অপশন আসল লেখা ছিল। অপশনে আঁচল আছে তাই আসল দিবেন এটা বলছিলেন? না মানে স্যার অসল থাকার কথা না। অপশনে তো অচল আছে, এই যে আমি মার্ক করলাম তো। এই যে ইতে কি নাম্বারে? কি ও নাম্বারে? আচ্ছা, ওকে ওকে, আপনি অনেক জুম করে ফেলেছেন না? আচ্ছা ঠিক আছে, ও তখন হচ্ছে 5টা অপশন আসতো বিশ্ববিদ্যালয়ে, তখন তো হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে 5টা করে অপশন থাকতো। ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে তখন 5টা অপশন থাকতো একজন, এরপর না 4টা অপশন করছে সি ইউনিটে, সি ইউনিটে একসাথে 5টা অপশনই থাকতো। ওকে, পরীক্ষা সন্ধি বিচ্ছেদ কি? আকাশে যে পরি দেখেছি ওইটা না, না যেটা নিজের চোখে দেখেছি? 2 নাম্বার হবে। কোনটা? 2 নম্বর 2 না 3? 2 নাম্বার। আরে 3 না, 3 না, পরীক্ষা আকাশের পরি না, রসিকার পরি, রসিকার পরি, রসিকার পরি, রসিকার পরি, হ্যাঁ পরীক্ষা রসিকার পরি, ঠিক আছে। খুদ পিপাসা, এটা আমরা পড়ছিলাম মনে হয়, কি হবে? খণ্ডত জায়গায় দ হওয়ার কথা না, কিন্তু এটা দ হবে না ধ হবে? দ হবে স্যার। ধ হবে। কেন ধ হবে বলেন? গত ক্লাসে ব্যাখ্যা করেছিলাম, বলেন কে পারেন? ক্ষুধা থেকে শব্দটা আসছে। শব্দটা ক্ষুধা থেকে আসছে, এই জন্য বানানের জন্য আমরা এটাকে ধ হিসেবে নিয়েছি। ওকে, নিরাকরণ, এটা তো পারার কথা, বলেন। নিযোগ আকরণ। নিযোগ আকরণ, কোনটা? 1 না 2? নি বিসর্গযোগ আকরণ 1 নাম্বার। 1 বিসর্গের জন্য আসছে, যে রয়ের জন্য বিসর্গ হয়ে গেছে, রয়ের জন্য বিসর্গ হয়ে গেছে। ওকে, পরস্পর কোন সন্ধি বলেন? স্যার বিসর্গ সন্ধি নাকি? না না না, বিসর্গ তো আমরা পরস্পর পাইনি। নিপাতনের সিদ্ধ। নিপাতনে সিদ্ধ স্যার। এটা ছিল নিপাতনে সিদ্ধ, আগেই বলেছিলাম এগুলো মুখস্থ করে ফেলতে হবে। নিপাতনে সিদ্ধটা কারণ এই সবচেয়ে বেশি বার আসবে। নিপাতনে সিদ্ধ ছিল ওই যে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন বলেছিলাম, মনীষা ও হরিশ্চন্দ্র তাদের একাদশ ষোড়শ হিংস্র গোষ্পদকে নিয়ে বৃহস্পতিবার বনস্পতিতে যায়, সেখানে পরস্পর আসপতে গিয়ে তস্করকে দেখে আশ্চর্য হয়, সেই পরস্পর হচ্ছে নিপাতনে সিদ্ধ। মৃদঙ্গ, মৃদঙ্গের মধ্যে তৃতীয় বর্ণ আছে, তৃতীয় বর্ণের জায়গায় প্রথম বর্ণ হবে, কি হবে? জায়গায় খণ্ডত। ওকে, বনস্পতি, এটা তো নিপাতনে সিদ্ধ, এটার সন্ধি বিচ্ছেদ কি? এটা আবার 4 নাম্বার দিয়েন না, কারণ বনস্পতি কিন্তু বিসর্গ সন্ধিতে ছিল না। বনস্পতি কোথায় ছিল? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনে, সেখানে বিসর্গ আনা যাবে না, যে স্যার মাঝখানে স আছে বিসর্গ দিয়ে দিই, না না, আপনি স্বরে ব্যঞ্জনে পড়েছেন, সেটা বন যুগপতি, মানে বনের মালিক। ষোড়শ কি হবে? শর্ট যোগ 10। শর্ট যোগ 10, শর্ট মানে কি জানেন? 6, শর্ট মানে 6। ওকে, তন্নি, তন্নি কি হবে? তনুর কথা মনে পড়ে আমাদের, অনুযোগ দীর্ঘই। কোনটা? 1 2 3 4? 2, রাইট। বপলার জন্য রস্যু আর দীর্ঘই দীর্ঘই, তনু, তনু যোগ ই, তনু যোগ ই। বাহ, অলরেডি 20টা সলভ, 25টা সলভ করে ফেলেছেন, বাহ, আপনারা তো
আত্মক, আলহামদুলিল্লাহ। ওকে, দুরূহ, দুরূহতে আমরা কি বাদ দিতে পারি বলেন তো? র বাদ যাবে স্যার। র বাদ দিতে পারি, তাহলে র এর জায়গায় আমরা কি যেন আনি? বিসর্গ। বিসর্গ। আচ্ছা, তাহলে উত্তর কোনটা হবে? এ 1 2 3 4 কোনটা? 1 নাম্বার 1 স্যার। 1। ওকে, মহৈশ্বর্য কি হবে? মহৈশ্বর্য, মহাযোগ ঐশ্বর্য। মহাযোগ ঐশ্বর্য, মহাযোগ ঐশ্বর্য, রাইট। দোলক, আচ্ছা দোলকটা একটু খাতায় লিখে রাখবেন। দোলক কিন্তু নিপাতনে সিদ্ধ, দোলকটা হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন, এটা লিখে রাখবেন। এটা অ্যাড করবো করা হচ্ছে না। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনে এটা একটু লিখে রাখবেন, দোলক। ওকে, এটা সত্যি বিচ্ছেদ কি বলেন তো, কারো জানা আছে কিনা? যোগ লোক হবে স্যার। দ্বীপ যোগ লোক, দ্বীপ যোগ লোক। এটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনে লিখে রাখেন, এটা আমি অ্যাড করতে পারিনি, দুঃখিত। এটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন লিখে রাখবেন। সতীন্দ্র কি হবে? 1 2 3 4, 1 2 3, 1 2 3। সতী যোগ ইন্দ্র। দুই নাম্বার। 3 নাম্বার হবে, 2 নাম্বার হবে। সতী, সতী হচ্ছে দীর্ঘইকার, আর ইন্দ্র তো রস্যইকার। সতী যোগ। আমরা তো শেষে দীর্ঘইর ক্ষেত্রে বলেছিলাম ঈশ, ইক্ষণ, ঈশ্বর, ইচ্ছা। ওকে, অন্বিত, অন্বিত কি হবে? অনুযোগ অনুযোগ 1 অনুযোগ ইত, অনুযোগ ইত, অনুযোগ ইত, অনুযোগ ইত। ওকে, তো মোটামুটি আমরা 30টার মতো শব্দ সলভ করলাম। বলেন কেমন? খুব কঠিন? মানে অ্যানালাইসিস করে যদি আমরা উত্তর করি খুব কঠিন হয়ে যাচ্ছে, নাকি মোটামুটি পারা যায়? আসলে মোটামুটি পারা যায়, রাইট। আমরা কেন এরকম বোর্ড বই সহ বোর্ড বইয়ের শব্দগুলা সলভ করে বিভিন্ন পরীক্ষায় বিসিএস বা আমাদের অ্যাডমিশন বা বিভিন্ন জবের পরীক্ষাগুলো কেন আপনাদের কিনে সলভ করি? যাতে করে আসলে ক্লাসের পড়াটা পুরো ক্লাসে শেষ করতে পারে। আমরা জুমে ক্লাস করছি আসলে একটা কারণেই, যে আপনারা এই যে আমার সাথে কথা বলছেন, কথা বলে বলে পড়ছেন, এই জন্যই। কারণ লিখে আসলে আমাদের অনেকে মনে হয় যে না ফেসবুক ভালো, লিখে লেখা যায়, লিখে কতটুকু এক্সপ্রেস করতে পারবেন আসলে, বললে এটা একদম সামনাসামনি একটা ব্যাপার হয়। এই জন্যই আমরা জুমে ক্লাস করি আর কি। ঠিক আছে, তো যারা রাইট নাও আমাদেরকে দেখছেন, আচ্ছা আমরা এই ক্লাসের সলভের অংশটা আমরা এই ফেসবুকে আমাদের পেজে দিয়েছি। আমাদের পেজে যারা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য। আমরা আসলে এই ব্যাচটা আমাদের একটা নতুন ব্যাচ, আমাদের ব্যাকরণ 47 নম্বর ব্যাচের একটা ক্লাস ছিল। আপনারা যারা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, এই ব্যাচটা এখনো নতুন হিসেবেই আছে। সাহিত্য ব্যাচে আমরা কালকে থেকে ক্লাস শুরু করছি, রবি মঙ্গল রাত 10টায় কালকে থেকে শুরু হবে, চাইলে ওটাতে অ্যাড হতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনলাইন ক্লাস কিভাবে হয় সেটা দেখার জন্য। ফেসবুকে যারা ছিলেন সবাইকে শুভেচ্ছা আবারও। কারণ এখন আপনারা আমাদের সাথে আছেন, ক্লাসে আমরা যখন প্রশ্ন করি একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এটা একটু ভালো আর কি। এতে করে আসলে মানে মিলেমিশে পড়াশোনার একটা ব্যাপার হয়, এটা একটা বড় ব্যাপার আমি মনে করি। আমি ফেসবুকে ক্লাস নিই না কখনোই, আমি জুমে ক্লাস নিই যাতে করে আপনাদের সাথে কথা বলতে পারি। এটা আমার কাছে একটা ডিমান্ডিং বিষয়, এজ এ টিচার হিসেবে আমার কাছে এটা মনে হয় একটা পারফেক্ট ওয়ে আর কি। আপনারা যখন প্রশ্ন করবেন অবশ্যই প্রশ্ন করবেন, তো প্রশ্ন করার জন্যই জুমে আসছি সিরিয়াসলি। প্রশ্ন করার সময় দেখা যায় যে একসাথে অনেকে করে ফেলছেন, এতে করে সাউন্ড অনেকে হয়ে যায়। তো রেজেন করবেন, রেজেন করলে আমি বলবো যার নাম যে রেজেন করেছেন তখন বলবেন, তাহলে সবাই খুব প্রস্তুত থাকবে যে আপনি কিছু বলছেন, এটা শুনবো, এটা একটু বেটার আর কি। ওকে, আচ্ছা তাহলে সন্ধিটা আমরা পুরো বই তো আসলে পড়েছি, পুরো বইয়ের সবগুলো শব্দ আমরা পড়েছি। এরপরেও একবার বইয়ের শব্দগুলো আবার প্র্যাকটিস করবেন। আমাদের লেকচার শিটে যে শব্দগুলো আছে সবগুলো ভাঙার চেষ্টা করেন। রেকর্ডটা যেটা আছে ওটা দেখেন, এখানে অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করেছি। প্রশ্ন সলভ করতে পারাটা একটা বিশাল ব্যাপার, আমরা অনেক শিখেছি, অনেক দেখেছি। এরপরে প্রশ্ন সলভ করাটা একটা সত্যিকার অর্থে শেখার সবচেয়ে বড় মাধ্যম। সেটা গাফিলতি করেন না, একটু সময় বের করেন। আমি জানি সবাই অনেক কাজে ব্যস্ত থাকেন, এরপরেও বাংলাটা প্রতিদিন আধা ঘন্টা হলেও প্রতিদিন বই পড়ার চেষ্টা করেন। তো বাংলাটা কখনো এরকম রুটিন করেন না যে আজকে আগামী 3 দিন বাংলা, এরপরে 3 দিন গণিত, এরপরে 3 দিন ইংলিশ, তাহলে কিন্তু গ্যাপ হয়ে যাবে। দেখা গেল আপনি বাংলা প্রথম 3 দিন পড়লেন, পরে 3 দিন জিকে পড়লেন, পরে 3 দিন কোনো না কোনো কারণে আপনি ব্যস্ত ছিলেন, পরে 3 দিন কিন্তু ইংলিশটা পড়া হইলো না। তখন এরপরে 3 দিন যখন ইংলিশ পড়তে যাবেন, এর আগের 9 দিনের পরে কিন্তু আপনার অনেক মনে থাকবে না। তো রুটিনটা এমন ভাবে করবেন প্রতিদিনের জন্য সবগুলো বিষয় একটু করে হলেও পড়া হয়। ঠিক আছে, তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আমরা সন্ধির উপরে আগামী ক্লাসে পরীক্ষা নিব।
তো একটু পরে রাখবেন, পড়ার ক্ষেত্রে আমরা তো আগেই বলেছি দুইটা বিষয় খেয়াল রাখবেন, একটা হচ্ছে আমাদের লেকচার শিট, 2 নম্বর হচ্ছে আমাদের 99 পুরাতন বোর্ড ব্যাকরণ বইটা, নতুন বোর্ড ব্যাকরণ বইটা সম্পর্কে আমরা আলোচনা করবো অনেক সময়। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আবার আসসালামু আলাইকুম।